বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আবার থেকে থেকে দুই একবার বিদ্যুতের ঝলকানিরও দেখা মিলছে। এর মাঝে এহসান মঞ্জিলের সামনে এসে থামে প্রত্যয় এহসানের ব্ল্যাক অডি গাড়িটি। মাহিনুর ততক্ষণে নিস্তেজ শান্ত পাথরের ন্যায় সিটে হেলান দিয়ে আছে। প্রত্যয় ক্ষত স্থানগুলোতে প্রাথমিকভাবে অ্যান্টিসেপটিকের প্রলেপ দিয়েছে, তবে সেগুলোর আরেকটু পরিচর্যা প্রয়োজন। প্রত্যয় তাকে এক পলক দেখে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই ছাতা নিয়ে ছুটে আসে তার চেয়ে বয়সে 2 বছরের ছোট, লম্বাটে তামাটে সুঠামদেহী ভাই পিয়াস এহসান। গভীর বাদামি চোখ, মাথায় কোঁকড়ানো চুল, সব মিলিয়ে বেশ চমৎকার ছেলেটি। পিয়াস ছুটে এসে প্রত্যয়ের মাথায় ছাতা ধরে, উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মম ড্যাড সকালেই ফিরেছে, তুমি একবারও দেখা করতে এলে না? ভাই, ড্যাড খুব রেগে আছে, ডিনারেও আসবে বলে এলে না। প্রত্যয় পিয়াসের কথায় পাত্তা না দিয়ে গাড়ির অপর পাশে গিয়ে দাঁড়ায়। পিয়াসও ভাইয়ের পিছু পিছু গিয়ে হাজির হয়। এদিকে ননস্টপ কথা তো চলছেই। ভাই, তোমার জন্য সবাই অপেক্ষা করেছে। প্রত্যয় খট করে গাড়ির দরজাটা খুলতেই পিয়াসের কথা থেমে যায়। গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় অচেতন একটি মেয়ে। পিয়াসের গলা আটকে গিয়েছে। ভাই, মেয়েটাকে কি রাগ করে মেরে টেরে ফেলেছে নাকি? পিয়াস দুকদম পিছিয়ে গিয়ে শুকনো ঢোক গিলে বলে ওঠে, এটা কে? ইয়ে মানে, এখন কোথায় লুকাবো একে? একটু থেমে পুনরায় বলে ওঠে, বাগানের পেছনের দিকটায় মাটি চাপা দিয়ে দেই, কেউ দেখবে না, আমিও কাউকে কিছু বলবো না। আফটার অল তোমার সকল ক্রাইম পার্টনার বলে কথা। এটুকু বলেই বোকা বোকা হাসে পিয়াস। প্রত্যয় পিয়াসের দিকে তাকাতেই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, বলদ, তোর কি একে মরা বলে মনে হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি। প্রত্যয় কথা শেষ করেই পানির বোতল থেকে খানিকটা পানি মাহিনুরের মুখে ছিটিয়ে দিতেই মাহিনুর নড়ে চড়ে ওঠে, চোখ পিটপিট করে। পিয়াস আটকে রাখা শ্বাসটা ছেড়ে দেয়, তারপর চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকায়, তারপর আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, কে ও? ওকে কেন তুলে এনেছো? প্রত্যয় ছোটখাটো ধমক দেয়, তোর কি আমাকে সাইকো কিডন্যাপার মনে হয়, নাকি মাথা খারাপ প্রেমিক যে যাকে তাকে ভালো লাগলেই মারধর করে তুলে আনবো, বন্দি করে রাখবো, ঘর সংসার করব? পিয়াস মাথা নাড়ে, না না, আমার ভাই এমন করতেই পারে না। পিয়াসের কথা শেষ হতে না হতেই মাহিনুর চোখ খুলে তাকায়। একবার প্রত্যয়কে দেখে আর একবার পিয়াসকে দেখে। এবার বেচারি বেশ ঘাবড়ে গিয়েছে, বহুরূপী লোকটা তাকে কোথায় এনে ফেললো। সে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, কোথায় আমি? কেন এনেছেন? ওকে বেঁচে টেচে দেবেন নাকি আমাকে? প্রত্যয় মুখটা বিকৃত করে বলে ওঠে, বাংলা সিনেমার শাবানা হতে চান? চাইলেও আপনি হতে পারবেন না মিস নূর, এটা সিনেমা নয়, আপনিও শাবানা নন। এখানে আপনাকে ফ্রিতে দিলেও কেউ নেবে না, আবার ঠিকই আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে। প্রত্যয় মাহিনুরকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে। এইদিকে মাহিনুর রাগে ক্ষোভে এবার কেঁদেই দেয়। প্রত্যয় বুকে কয়েকটা চড় থাপ্পড় বসিয়ে দেয়। প্রত্যয় জাহাজালো কণ্ঠে বলে ওঠে, আরেকবার ন্যাকামো করলে আপনাকে সত্যি সত্যি ছুঁড়ে ফেলে দেব নূর। সারা দিন কম প্যারা দেননি, বড্ড ক্লান্ত আমি। আই নিড এ ব্রেক। মাহিনুরের মুখ কালো করে নীরবে চোখের পানি ফেলতে থাকে। ফেলে দিন না, ধরে কে রেখেছে আপনাকে? প্রত্যয় মাহিনুরের কথা শুনেও না শোনার ভান করে। পাগলের সাথে পাগলামো করতে আর ইচ্ছে করছে না। এদিকে পিয়াস মনোযোগ সহকারে ভাইয়ের কাণ্ড দেখছে, তবে শেষমেশ বুঝে উঠতে পারছে না কিছুই। প্রত্যয় মাহিনুরকে কোলে করে এহসান বাড়িতে প্রবেশ করতেই 3 জোড়া চোখ তাদেরকে ঘিরে ধরে। ড্রয়িং রুমে মিস্টার ইসহাক এহসান ও তার স্ত্রী পারমিতা এহসান, আর ঠিক তাদের পাশের জায়গাটিতে বসা ঐশ্বর্য। প্রত্যয় মাহিনুরকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই বাবা ইশরাক বড্ড অবাক হন, সঙ্গে নারাজও। খামখেয়ালির একটা সীমা আছে, এ কাকে ধরে এনেছে, সমস্যা কি তোমার? বাড়ির ইজ্জত খোয়াতে চাইছো? প্রত্যয় বাবার কথা পাত্তা না দিয়েই ঐশ্বর্যকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বাবুই রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছিল, ভাবলাম তুলে এনে তোর কাছে হস্তান্তর করি। তুই এবার তাকে খাঁচায় ভরে রাখ অথবা রাস্তায় ফেলে দিয়ে আয়, আই ডোন্ট কেয়ার।
প্রত্যয় আর কোনো কথা না বলে মাহিনুরকে নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। উদ্বিগ্ন ঐশ্বর্য তার পিছু পিছু নিলে মিসেস পারমিতা বাধ সাধে। ঐশ্বর্যকে কাছে টেনে বলে ওঠেন, মেয়েটি কে ঐশ্বর্য? প্রত্যয় চেনে ওকে? ঐশ্বর্য মাথা নাড়ে। চেনে ও আমার বোন? পারমিতা ভুরু কুঁচকে উত্তর দেয়, তোমার তো বোন নেই। ঐশ্বর্য হাসপাস করতে করতে উত্তর দেয়, ও আমার মামাতো বোন। প্রত্যয় চেনে ওকে? জি, আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। পারমিতা আরো কিছু প্রশ্ন করতে বোধ হয়, তবে ঐশ্বর্য ভদ্র মহিলাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই নম্র স্বরে বলে ওঠে, আন্টি আমি একটু ওপরে যাই, মাহিনুর অসুস্থ, একটু দেখে আসি কি হয়েছে ওর। পারমিতা ঐশ্বর্যকে আর আটকায় না। ঐশ্বর্য ছুট লাগায় প্রত্যয়ের ঘরের দিকে। মাথায় তার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে মিসেস পারমিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওপরের দিকে। মেয়েটিকে, প্রত্যয়ের মতো ছেলে মেয়েটিকে এত গুরুত্ব দিচ্ছে কেন? তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে স্বামীর দিকে তাকান, তবে ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে তিনি এজনে একই প্রশ্নের সাগরে ডুবে আছেন। অপূর্ব দরজা খুলে দিয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়ে, যেন সে শশীর মুখ দেখতেও আগ্রহী নয়। শশীর চোখ দুটো পুনরায় ভিজে ওঠে, তবে মুখে একটি কথাও বলে না সে। দ্রুত হাত চালিয়ে ফ্লোরটা পরিষ্কার করে বিছানায় উবু হয়ে পড়ে থাকা অপূর্বর দিকে দৃষ্টিপাত করতেই চোখ পড়ে অপূর্বর পায়ে রক্ত জমে ক্ষত হয়ে গিয়েছে। সেখান থেকে ক্ষণে ক্ষণে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। শশীর বুকটা কেঁপে ওঠে। দ্রুত পায়ে ঘরে গিয়ে অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ এনে বসে পড়ে অপূর্বর পায়ের কাছে। তবে তাকে স্পর্শ করার সাহস হচ্ছে না তার। খানিকটা সময় সেভাবে থেকেই বুক ভরা শ্বাস নিয়ে যথেষ্ট সাহস সঞ্চয় করে বলে ওঠে, অপূর্ব ভাই শুনছেন? অপূর্ব কোনো উত্তর দেয় না। ও অপূর্ব ভাই শুনছেন কি? জেগে আছেন? শশী নিচু গলায় বলে ওঠে, আপনার পাটা তো কেটেছেন, একটু ঔষধ লাগিয়ে দিই? একটু লাগাবো, বেশি ব্যথা দেব না, সত্যি বলছি। এবারও কোনো উত্তর নেই। শশী উবু হয়ে পড়ে থাকা অপূর্বকে দেখে, বালিশে মুখ গুজে রেখেছে। এবার শশী অপূর্বের উত্তরের আশা না করে নিজে থেকেই অপূর্বের পাটা পরিষ্কার করিয়ে তাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তবে অদ্ভুতভাবে এই গোটা সময়টাতে অপূর্ব একটুও নড়াচড়া করেনি, বরং স্থির হয়েছিল। শশী উঠে দাঁড়ায়, প্রস্থানের জন্য প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ কেন যেন পেছনে ফিরে তাকিয়ে একবার অপূর্বকে দেখে নেয়। চোখ দুটো পুনরায় ভিজে ওঠে। নিজেকে ধরে রাখতে না পেরে মৃদু আর শান্ত অভিমানী স্বরে বলে ওঠে, আমি কি আপনাকে কখনো বিরক্ত করেছি অপূর্ব ভাই? কখনো আমার ব্যবহারে বিচলিত হয়েছেন? কখনো ভালোবাসার বদলে ভালোবাসা চেয়েছি? তবে একটু তো স্বাভাবিক ব্যবহার করতে পারেন আমার সাথে। পারিপার্শ্বিক সম্পর্কের সূত্র বজায় রেখে একটিবার তো জিজ্ঞাসা করতেই পারেন, কেমন আছিস শশী? এত এড়িয়ে চলেন কেন আমায়? আমি কি কখনো বলেছি আমি মাহিনুরের জিনিস ভাগ বসাতে চাই? বলিনি তো। এতটুকু বলতেই কণ্ঠ ধরে আসে শশীর। তবে অপর পাশ থেকে ছোট্ট সাবলীল উত্তর, নিজের পায়ে ঔষধ লাগিয়ে নিস শশী? শশী অবাক চোখে তাকায় অপূর্বর দিকে। এটা সে একইভাবে বিছানায় পড়ে আছে। শশীর চোখে জল, অথচ মুখে অমায়িক তৃপ্তির হাসি, যেন সে সবকিছু জয় করে ফেলেছে। তবে এই ছোট্ট উত্তর যে কেবলমাত্র দায়িত্ববোধ ব্যতীত আর কিছুই না, তা সে খুব ভালো করেই জানে। যেন বোঝেই তো সে এই বিষ পান করেছে, জ্বালা তো হবেই। শশী আর কথা বাড়ায় না, মাথা নিচু করে অপূর্বর ঘর থেকে বেরোতে নিলেই দরজায় মায়ের কাছে ধরা পড়ে যায় সে। শেফালি বেগম দরজায় দাঁড়ানোই ছিল। তার রক্তচক্ষু দেখে দিব্যি বোঝা যাচ্ছে হয়তো শশীর বলা কথাগুলো তার কান অবধি ঠিকই পৌঁছে গিয়েছে। তিনি এক ঝটকায় শশীর হাত থেকে ঝাড়ু আর ঘরের ময়লা কাচের টুকরো বোঝায় বাস্কেটটা কেড়ে নিয়ে বলে ওঠেন, নিশ্চয় কারোর দাসীবান্দি বানানোর জন্য তোকে এত বড় করে যত্ন করে খাইয়ে পরিয়ে বড় করিনি। অন্যের জিনিসে এমন লোভী দৃষ্টি দেওয়ার বন্ধ করো। আর এমন ধারার মেয়ে আমি জন্ম দেইনি। শশী খবরদার বলছি, তোকে যেন এই ঘরের আশেপাশেও কখনো না দেখি। এই ঘর, এই স্থান তোমার নয়। শেফালি বেগমের কথা শেষ করার পূর্বেই শশী সশব্দে কেঁদে দেয়। পাছে তার কান্নার শব্দ অপূর্ব অবধি না পৌঁছায়, তার জন্যই হাতে মুখ চেপে ধরে ছুট লাগায় নিজের ঘরের দিকে।
শেফালী বেগম শশীর যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠেন, আমি প্রত্যয়কে মোনাজাতে তোমার সুখ চাই মা। জানি না কবে আমার তোমার হাসি মাখা মুখ দেখাবো। মা হিসাবে আমাকে এতটা অসহায় না বানালেও পারতে। শেফালী বেগম দুফোঁটা চোখের পানি ফেলে শশীর পিছু পিছু হাঁটা ধরে। অপূর্ব কান অবধি সবটাই পৌঁছায়, তবুও সে একইভাবে বিছানায় পড়ে রয়, যেন এইসবে তার কিছুই যায় আসে না। প্রত্যয় মাহিনুরকে ঘরে এনে বিছানায় সামনে এসে দাঁড়ায়। মাহিনুর প্রত্যয়ের বুকে মুখ গুজে নিজেকে আড়াল করে রেখেছে। প্রত্যয় মুচকি হাসে। সারা জীবন কি এভাবেই থাকতে চান মিস মাহিনুর? মাহিনুর মাথা তুলে তাকায়। প্রত্যয় তাকে বিছানায় বসিয়ে দেয়, পিয়াস ফার্স্ট এইড বক্সটা এগিয়ে দিয়ে ভাইয়ের পেছনে পুনরায় শটান হয়ে দাঁড়িয়ে যায়। প্রত্যয় তার দিকে ভুরু কুঁচকে তাকাতেই পিয়াস বোকা বোকা হেসে উত্তর দেয়, ইয়ে না মানে একটু পরিচিত হতাম আর কি। প্রত্যয়ের স্পষ্ট উত্তর, নো নিড আউট। পিয়াস বাঁকা হেসে কেটে পড়ে। এদিকে মাহিনুর সেখানে স্থির হয়ে বসে আছে। প্রত্যয় গরম পানিতে তোয়ালে ভিজিয়ে দক্ষ হাতে মাহিনুরের ক্ষতগুলো পরিষ্কার করিয়ে দেয়। তারপর যত্ন সহকারে আস্তে ধীরে মেডিসিন লাগিয়ে মাথায় নতুন করে ব্যান্ডেজ করিয়ে দেয়। এই গোটা সময়টা কেউ কারোর সাথে একটি কথাও বলেনি। প্রত্যয় মনোযোগ সহকারে নিজের কাজ করেছে, আর মাহিনুর কেবলই মাত্রই বসে বসে তার কর্মকাণ্ড লক্ষ্য করে গিয়েছে। মাহিনুর হৃদয় আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বটা যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রত্যয়ের এহেন কর্মকাণ্ডে। এত যত্ন যে কেউ কারোর জন্য করে, আর তবে তার এই দ্বন্দ্বের সমাপ্তি সে চেয়েও করতে পারছে না। তাদের এই মৌন প্রহরে ভাবের আদান প্রদানের ব্যাঘাত ঘটিয়ে দরজা দিয়ে প্রবেশ করে ঐশ্বর্য। বনু, কি হয়েছে? কি করে হলো এসব? প্রত্যয় ফ্লোর থেকে চট করে উঠে দাঁড়ায়, ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বোন কেন মরার জন্য বারবার আমাকেই বেছে নেয়? একটু প্রশ্ন করবি ওকে? ঐশ্বর্য মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে ওঠে, আসলে ওর মাথাটা ঠিক নেই, কখন কি করে ফেলে। এমন উন্মাদকে ছেড়ে রেখেছিস কেন? খাঁচায় পুরে রাখতে পারিস না? তুই না পারলে আমায় বল। মাহেনুরের মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে ওঠে, আপনি নিজেই তো ঠিক করে গাড়ি চালাতে পারেন না। আজ আমার গায়ে উঠিয়ে দিচ্ছিলেন, কাল অন্য কারোর গায়ে দেবেন। আপনাকে লাইসেন্সটা দিয়েছে কে শুনি? প্রত্যয় বাঁকা হাসে। অবশেষে বোবার মুখের জবান ফুটিয়ে সে বিশ্বজয়ের হাসি হাসে। তারপর শার্টের হাতাটা গোটাতে গোটাতে বলে ওঠে, প্রত্যয়, তোর কি দিন পড়লো শেষমেশ কিনা একটা ইচড়ে পাকা মেয়ের কাছেও অপমানিত হতে হচ্ছে? শেম অন ইউ ম্যান। মাহিনুর নিজের দিকে আঙ্গুল তুলে বলে ওঠে, আপনি কি কথাটা আমাকে বললেন? প্রত্যয় যেন তার কথা শুনেও শুনল না। ওইদিকে ঐশ্বর্য থ হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই যেন তার মাথায় ঢুকছে না। সে যেন এখানে থেকেও নেই। ঐশ্বর্য বেশ ধমকের স্বরেই বলে উঠল, মাহি, প্রত্যয় ভাই বয়সে তোর চেয়ে অনেকটাই বড়, বড়দের সাথে বিয়াদবি করে না বাবুই। মাহিনুরের মুখ ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে ওঠে, বড় না ছাই। তারপর বিছানা থেকে নামার উদ্দেশ্যে মাটিতে পা ফেলতে নিলে ব্যথায় কোকিয়ে ওঠে। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে মাহিনুরের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। ফুলে যাওয়া পাটাতে একটু চাপ দিতে সে পুনরায় কোকিয়ে ওঠে। ঐশ্বর্য ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, ডাক্তার ডাকবো প্রত্যয় ভাই? কোন সমস্যা? প্রত্যয় ঐশ্বর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, মানুষ 2 মাস আগে সিরিয়াল দিয়েও আমার দেখা পায় না, আর আমি ফ্রিতে তোর বোনকে ট্রিটমেন্ট দিচ্ছি, ভালো লাগছে না? ঐশ্বর্য বোকার বনে যাওয়ার মতো করে তাকিয়ে আছে প্রত্যয়ের দিকে। প্রত্যয় ঘুরিয়ে ঘুরিয়ে মাহিনুরের পাটা লক্ষ্য করে বলে ওঠে, কাল একবার এক্সরে করিয়ে নিস। ঐশ্বর্য মাথা নাড়ে। এর মাঝেই তাদের স্বপ্না নামক মেড আর তার পিছু পিছু পিয়াসও এসে উপস্থিত হয় প্রত্যয়ের ঘরে। তাদের তিনজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার ম্যাম ডিনারের জন্য আপনাদেরকে নিচে ডাকছে। তারপর প্রত্যয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, প্রত্যয় ভাই, আপনাকে বড় স্যার এক্ষুনি নিচে যেতে বলেছে, কথা আছে। প্রত্যয় কোনো উত্তর করে না। ঐশ্বর্য মাহিনুরের পাশে গিয়ে বসে। মাহিনুরকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবু, তুই কি নিচে যেতে পারবি? প্রত্যয় চট করেই উত্তর দেয়, ও কেন নিচে যাবে? ওকে ডেকেছে কেউ? তোকে ডেকেছে, তুই যাবি। ইভেন ও তো এ বাড়ির ইনভাইটেডও না।
প্রত্যয়ের এমন ধারার কথা কেন যেন ঐশ্বর্যের পছন্দ হলো না। তার চেয়ে বেশি অপছন্দ হলো মাহিনুরের কাছে। লোকটা যখন পড়েছে যেভাবে পারছে তাকে অপমান করেই যাচ্ছে। কে দিয়েছে তাকে এই অধিকার? মাহিনুর চট করেই উত্তর দেয়, আমিও কি নিজের পায়ে এই বাড়ি এসেছি? প্রত্যয়ের ভেতরে ভেতরে হাসি পেলেও চেহারাটায় কঠোরতা এনে বলে ওঠে, না, আমার পায়ে এসেছেন, সো হোয়াট? বেছে বেছে আমার গাড়ির সামনে তো আপনি নিজেই পায়ে এসেছেন, তাই নয় কি? ঐশ্বর্য ক্লুলেস হয়ে দাঁড়িয়ে আছে। কেবলই দাঁড়িয়ে তাদের কথার যুদ্ধ চুপচাপ দর্শন করেই চলেছে। তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে পিয়াস বলে ওঠে, সত্যি বলছি, আজকে ডিনার শুধু তোর জন্য ঐশী। চল চল, এবার নিচে চল, মম কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই ঐশ্বর্যকে টানতে থাকে। পিয়াস আর ঐশ্বর্য প্রায় সমবয়সী, সেই হিসাবে তাদের বন্ধুত্বটাও বেশ। ঐশ্বর্য পিয়াসের কথায় পাত্তা না দিয়ে প্রত্যয়ের দিকে তাকায়। প্রত্যয় কাবার্ড থেকে কাপড়টা বার করতে করতেই বলে ওঠে, ফ্রেশ হয়ে আমিও নিচে আসছি, আর তোর বোনের খাবারটা ঘরেই নিয়ে আয়, যা। ঐশ্বর্য কিছুটা নিশ্চিন্ত হয়, তবু ইতস্ত করতে করতে একবার মাহিনুরের দিকে তাকিয়ে আছে, যেন সে চাইছে না ঐশ্বর্য নিচে যাক, তবুও যেতে ইচ্ছে করছে না থাকা সত্ত্বেও পিয়াসের জোরাজুরিতে বাধ্য হয়ে নিচে যেতে হয়েছে। এদিকে মাহিনুরের ঠোঁট উল্টে তাকিয়ে আছে ঐশ্বর্য যাওয়ার দিকে। সে তো এখন একা হয়ে গেল। এই অপরিচিত জায়গায় একা কি কি করবে সে? পেছনে প্রত্যয়ের উপস্থিতি লক্ষ্য হতেই মাহিনুর হাঁসফাঁস করে ওঠে। তবে সে তার ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকায় না। প্রত্যয় মৃদু স্বরে বলে ওঠে, ভয় নেই মিস নূর, আমি আপনাকে খেয়ে ফেলবো না। মাহিনুর না পেরে প্রত্যয়ের দিকে তাকায়। প্রত্যয় বাঁকা হেসে শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে ধাম করে দরজাটা বন্ধ করে দেয়। মাহিনুর হাত দিয়ে মুখটা ঢেকে ছি ছি তবা তবা, লোকটার শরম নেই নাকি? মাহিনুর বিছানায় গা এলিয়ে দেয়। সাদা ধবধবে বালিশ থেকে এক অতি পরিচিত সুগন্ধ বারবার তার মস্তিষ্কে আঘাত করছে। মাহিনুর বারবার সেই ঘ্রাণ নিতে থাকে। গন্ধটা খুবই পরিচিত। প্রিয়র গা থেকেও যেন এমন গন্ধ আসতো, কেমন যেন মাতাল করা চন্দনের ঘ্রাণ। মাহিনুর সারাদিনের কর্মকাণ্ড ভাবতে থাকে, দুজন মানুষের চেহারা কি করে এক হয়, আবার তাদের হাবভাব বাচনভঙ্গি। হ্যাঁ, এটা সত্য, প্রিয় কখনো তাকে আঘাত দিয়ে কথা বলেনি। তাতে কি, মাহিনুরের হৃদয় বলছে এই সেই প্রিয়। মাহিনুর নিজেকে ধাতস্থ করে মনের মধ্যে বারবার আওড়াতে থাকে সেই শক্ত প্রশ্নগুলো। বারবার ওয়াশরুমের দরজার দিকে তাকাতে থাকে। লোকটা বার হলেই সব প্রশ্ন গড়গড় করে উপড়ে দেবে। বেশ খানিকক্ষণ পর খট করেই ওয়াশরুমের ছিটকিনিটা খোলার শব্দ হতেই মাহিনুর একটা বড় করে নিঃশ্বাস নেয়, নিজেকে ধাতস্থ করে সত্যর মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু তার সমস্ত সংযমকে বিধ্বস্ত করে তাকে এলোমেলো করে কালো ট্রাউজার আর উন্মুক্ত দেহে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে প্রত্যয় এহসান। মাহিনুর স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে সামনে দাঁড়ানো পুরুষটিকে। তার আবির্ভাবটাই যেন আলোকখোর খেলা। তরুণ নয়, যুবক, আর সম্ভবত 28-29 হবে, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা গভীরতা বয়সকে ছাপিয়ে গেছে। মুখাবয়বের রেখাগুলো ছিল ভাস্কর্যের নিপুণ কারুকার্যের মতো। স্পষ্ট চোয়ালের রেখা, ঈষৎ উঁচু গণ্ডাস্থি, প্রশস্ত কপাল, আর চোখ দুটো কালো নয়, বাদামি নয়, বরং ধূসর নীল রঙের, কখনো মধুর, কখনো তীক্ষ্ণ, কিন্তু সবসময়ই এক অদ্ভুত উজ্জ্বলতায় ভরা, যেন তার ভেতরে জ্বলছিল অদৃশ্য আলোর উৎস। দৃষ্টিতে ছিল একরকম প্রশ্নময়তা। প্রাকৃতিক ভঙ্গিতে কিছুটা কপালের ওপরে ঝুঁকে পড়া কৃষ্ণ রং চুলের। তার চলার ভঙ্গিতে ছিল না অহংকার, বরং এক ধরনের স্বাভাবিক মর্যাদা। লম্বা সুঠামদেহী সুদর্শন এই পুরুষটা তো সপ্তাদর্শীর হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এই পুরুষটিকেই তো সে ভালোবেসেছিল, প্রচণ্ডভাবে ভালোবেসেছিল, বদলাতে পেরেছিল বিশ্বাসঘাতকতা। তার বদলে পেয়েছিল সে বিশ্বাসঘাতকতা।
মাহিনুরের ব্যথাযুক্ত পা নিয়েই উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। মুখোমুখি দাঁড়ায় সে। প্রত্যয় মাহিনুরের দৃষ্টিতে দৃষ্টি রাখে, মুচকি হেসে বলে ওঠে, আপনার উদ্দেশ্য আমার ভালো লাগছে না মিস মাহিনুর। মাহিনুর কোনো উত্তর করে না, আর একটু এগিয়ে যায়। প্রত্যয় বাঁকা হেসে উত্তর করে, আমাকে খেয়ে ফেলতে চাচ্ছেন নাকি মিস? মাহিনুর কাঁপা কাঁপা হাতে প্রত্যয় এহসানের হাতটা নিজের হাতে রেখে গভীর চোখে তাকায় প্রত্যয়ের দিকে। আমাকে ছুঁয়ে বলুন, বলুন আপনি প্রিয় নন, বলুন আপনি সত্যি প্রিয় নন। প্রত্যয় থমকে যায়, হাত থেকে তোয়ালেটা মাটিতে পড়ে যায়। দ্রুত মেহেনুরের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় সে। বিহেভ ইয়োরসেলফ মিস মাহেনুর। মাহেনুর উন্মাদের মতো করে পুনরায় আবারও হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সত্য করে বলুন, আমি সত্যিটা শুনতে চাই। আমি আর ঠকবো না, আবার কাউকে নিজেকে ঠকাতেও দিব না। প্রত্যয় মাহিনুরের দৃষ্টিতে দৃষ্টি রাখে, চোয়ালটা শক্ত করে বলে ওঠে, যদি বলি আমি প্রিয় নই, যদি বলি আমি প্রত্যয় এহসান, তাহলে কি করবে তুমি? মাহিনুর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আর কখনো আপনার মুখ দেখব না, নিজের মুখও দেখতে দেব না, আপনাকে কখনো বিরক্ত করব না। এবার বলুন, আপনি কে? প্রত্যয় মেহিনুরের কানে কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, আপনিই বলুন মিস মাহিনুর, আমি কে? কথাটা বলতে বলতেই প্রত্যয় মাহিনুরের হাতটা নিজের বুকের বাঁ পাশটায় রাখে। মাহিনুর কৃষ্ণ পল্লব জাপটে নিভু নিভু চোখে বলে ওঠে, প্রিয়, প্রিয় নয় আপনি। মাহিনুরের দৃষ্টিতে দৃষ্টি মেলায় প্রত্যয়। ঠোঁটে তার অদ্ভুত হাসি, তবে দৃষ্টিতে হিংস্রতা। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে বলা হয়ে উঠল না। মাহিনুর চট করেই একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে। নিজের সর্বশক্তি দিয়ে প্রত্যয়কে জড়িয়ে ধরে, তবে প্রত্যয় এখনো নির্বিকার, নিস্তেজ, যেন সে কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছে না, হয়তো চাইছে না। এর মাঝে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে পারমিতা, পেছনে পেছনে ঐশ্বর্য। পারমিতা ঘরে প্রবেশ করেই ঝাঁঝালো গলায় চেঁচিয়ে ওঠে মাহিনুরের ওপর, এই মেয়ে, করছোটা কি তুমি? তোমার মাথা ঠিক আছে? মাহিনুর অপরিচিত গলা শুনে মাথা তুলে তাকায়। পারমিতা এগিয়ে এসে মাহিনুরকে প্রত্যয়ের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর বলে ওঠে, আমার ছেলের থেকে দূরে সরো বলছি। সি সি, তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, ঐশ্বর্যর বোন বলে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, তুমি তো দেখছি সুবিধার মেয়ে নাও। পারমিতার কথা বলতে বলতে ঐশ্বর্যের দিকে তাকায়। ঐশ্বর্য মাথা নিচু করে আসে। মাহিনুর ছলো ছলো চোখে তাকায় প্রত্যয়ের দিকে। প্রত্যয় অন্যদিকে মুখ ফিরিয়ে আসে। মাহিনুর কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আপনি কিছু বলবেন না প্রিয়? পারমিতা পুনরায় বলে ওঠে, কি প্রিয় প্রিয় করছো? ও প্রত্যয়, প্রত্যয় এহসান। মাহিনুর না বোধক মাথা নাড়ে, আপনি মিথ্যা বলছেন, প্রিয়তা আন্টিকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলতে চাই। পারমিতা যেন মুহূর্তেই অগ্নিমূর্তির রূপ ধারণ করে। তারপর নিজের সর্বশক্তি দিয়ে চড় বসাতে চায় মাহিনুরের গালে, তবে তাতে বাধ সাজে প্রত্যয়। মাহিনুরের সামনে এসে তাকে আড়াল করে দাঁড়ায়। পারমিতার হাত থেকে যায়, আর হাতটা নামিয়ে নিতে বাধ্য হয়। রাগ যেন দ্বিগুণ হয়ে ওঠে। মাহিনুরকে উদ্দেশ্য করে বলে ওঠে, প্রিয়তা নামের কাউকে আমরা চিনি না, না চিনি প্রিয় নামের কাউকে। তোমার সামনে যে দাঁড়ানো সে প্রত্যয়, আমার সন্তান, আমি জন্ম দিয়েছি। শেষের কথাটা বড্ড জোর দিয়েই বলে ওঠেন পারমিতা। মাহিনুর প্রত্যয়কে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ছোট্ট একটা প্রশ্ন করলাম, উত্তর দিন, আপনি প্রিয় নাকি প্রত্যয়? কি পরিচয় আপনার? প্রত্যয় মাহিনুরের হাতটা সরিয়ে দিয়ে ছোট্ট করে উত্তর দেয়, প্রত্যয়। এখন উত্তর পেয়ে গেছো? মাহিনুর অবিশ্বাসের নজরে তাকিয়ে আছে প্রত্যয়ের দিকে, তবে প্রত্যয় তাতে বিন্দু মাত্র বিচলিত না হয়ে কণ্ঠে দৃঢ়তা এনে বলে ওঠে, এবার কি আপনাকে আমার ব্যর্থ বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্ট এগুলো দেখাতে হবে? তবে সেটা করতে আমি মোটেও আগ্রহী নই। আপনার কাছে আমার নিজেকে প্রমাণ করার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। সে প্রত্যয়ের থেকে দু কদম পিছিয়ে গেল। ঐশ্বর্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ঐশী আপু, চলো বাড়িতে যাব। পারমিতা কিছু একটা ভেবে বলে উঠল, এত রাতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আজ রাতটা থাকো। আর ঐশ্বর্য, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তোমার আর প্রত্যয়ের বিয়ের বিষয়ে কথা আছে।
মেয়ের বিয়ে, তোমার বাবা মাকে তো আসতেই হবে। সে অনেক কথা, আজ না হয় থেকেই যাও, খাওয়া দাওয়ার পর তোমার বাবা মাকে কনফারেন্স কলে অ্যাড করব, কাল যেও। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে এইসব কথা যায় না, তা পারমিতা এহসানের মতো চতুর মহিলা ভালো করেই জানে। তবুও তিনি কথাগুলো তুললেন একরকম ইচ্ছে করে। মাহিনুর একবার ঐশ্বর্যকে দেখে নিয়ে পুনরায় দৃষ্টি রাখে প্রত্যয়ের দিকে। সে তার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। মাহিনুর হাসে। প্রত্যয়ের এইটুকু নীরবতাই যেন যথেষ্ট ছিল মাহিনুরের জন্য। মুহূর্তেই সকল ভালোবাসা, ভালো লাগার অনুভূতি যেন ঘৃণায় পরিণত হয়ে গেল। প্রচন্ড দুঃখেও সে হাসে, তারপর নিজের একই কথায় স্থির হয়। আমি এক্ষুনি যাব, এক্ষুনি মানে এক্ষুনি। ঐশী আপা, তুমি না গেলে আমি একাই যাব। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ফেলে পিয়াসকে উদ্দেশ্য করে বলে ওঠে, ঐশ্বর্যকে বাড়ি ছেড়ে আয়, সাথে যে যেতে চায় তাকেও নিয়ে যা। মাহিনুর তাচ্ছিল্যের হাসি হাসে, মুখ ঘুরিয়ে যাওয়ার সময় বলে ওঠে, একবার না জেনে বিষ পান করেছি, এবার জেনে বুঝে করতে যাচ্ছিলাম। প্রিয়, আপনি বিষের চেয়েও বিষাক্ত। আমি মেনে নিলাম আপনি প্রিয় নন, আপনি প্রত্যয়, প্রত্যয় এহসান। তবে বিশ্বাস করুন, আমি আর কখনো প্রিয়কে ক্ষমা করব না। তবে আপনার ভয় নেই, আপনি তো প্রিয় নন। আপনার কাছে আমার সকল প্রশ্নের সমাপ্তি ঘটিয়েই যাচ্ছি। তবে ভালো থাকবেন, নতুন জীবনের জন্য শুভ কামনা। মাহিনুর আর কথা বাড়ায় না, দ্রুত গতিতে বেরিয়ে যায় ঘর থেকে। পেছনে পেছনে পিয়াস আর তার পেছনে ঐশ্বর্য। গোটা বিষয়টাতে সে কেবলই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। মাহিনুর ঘর থেকে বেরিয়ে যেতেই প্রত্যয় সজোরে ঘুষি বসিয়ে দেয় পাশে থাকা ড্রেসিং টেবিলের গ্লাসে। পারমিতা তাচ্ছিল্যের হাসি হাসে, রাগ হচ্ছে আমার ওপর? রাগটা আমাকে না দেখিয়ে নিজেকে দেখাও প্রত্যয়। সবকিছুর জন্য দায়ী তুমি নিজে। সময় থাকতে নতুন কোনো ভুলে নিজেকে জড়িও না। পারমিতাও বেরিয়ে যায়। প্রত্যয় ক্ষতবিক্ষত হাত নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। মাহিনুর থেমে থেমে হাঁটছে না, নিজেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বোধহয়। হাঁটতে কষ্ট হচ্ছে। জিদ্দি একগুঁয়ে মেয়েটা ঐশ্বর্যকেও নিজেকে ধরতে দিচ্ছে না। বহু কষ্টের পর সে পিয়াসের গাড়িতে উঠে বসে, সাথে ঐশ্বর্য। পিয়াস গাড়ি টান দেয়, যাওয়ার আগে একবার ভাইয়ের অসহায় মুখটা দেখে নেয়। বারান্দার রেলিংটা শক্ত করে ধরে আছে প্রত্যয়, হাত দিয়ে গলগল করে রক্ত পড়ছে। চোখে বেদনার ছিটে ফোঁটাও নেই, আছে নিঃসঙ্গতা, প্রিয়জনদের হারানোর আক্ষেপ। আচ্ছা, নূর কি তবে চিনল না তাকে? সে কি মেনেই নিল প্রত্যয় প্রিয় নয়, যার প্রেমের উন্মাদনায় এতগুলো বছর এমন আগুনে পুড়েছে? তাকেই চিনতে পারলো না? কেন চিনল না? প্রেমিক হৃদয় নাকি ভালোবাসার মানুষের নিঃশ্বাসের মুহূর্তেও চিনে ফেলে। তবে সে তো সশরীরে দাঁড়িয়ে আছে, তাও কেন মাহিনুর নামক প্রেমিকা তাকে চিনল না? প্রত্যয় চোখ দিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। সজোরে দ্বিতীয়বার আঘাত করে রেলিংটাতে। সে বোধহয় আরো কিছু করত, আরো কষ্ট দিত নিজেকে। তবে তাকে সেই সুযোগ না দিয়ে তার ঘরে থাকা টেলিফোনটা সশব্দে বেজে ওঠে। খুব গুরুত্বপূর্ণ কল না হলে এটাতে সচরাচর কল আসে না। প্রত্যয় সমস্ত কিছু ভুলে রিসিভারটা কানে তুলে নিতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, স্যার, লাস্ট লোকেশন ছিল ইতালির পলিক্লিনিকো সান্ট ওয়ারলেসো হাসপাতাল। অবশ্য 1.5 মাস আগেই রিলিজ পেয়ে গিয়েছিলেন, আর বর্তমানে লোকেশন এখনো ট্র্যাক করতে পারছি না। তবে আমাদের টিম সর্বোচ্চ কাজ করছে, খুব তাড়াতাড়ি হয়তো। প্রত্যয় আর কিছুই শুনল না, সজোরে ফোনটাও মেঝেতে আছাড় মারে। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে। বুকে ভীষণ ব্যথা হচ্ছে। ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার সামনে দাঁড়াতেই স্পষ্ট চোখের পড়ে বুকের বাঁ পাশটায় পর পর দুটো গুলির দাগ। কপালের পাশের চুলের নিচে ঢাকা সেলাইয়ের দাগ। ক্ষত শুকিয়ে গিয়েছে, তবে সেই ক্ষতের দাগ এখনো রয়ে গিয়েছে। সেই ক্ষতের বীভৎস স্মৃতি এখনো যন্ত্রণা দেয় তাকে। প্রত্যয় মেঝেতে হাঁটুতে মুখ গুজে স্থির হয়ে বসে। এলোমেলো সবটা নতুন করে সাজাতে হবে। এই অসহ্য বেদনার খেলা থামাতে হবে। পারমিতা এহসান
গোটা ঘরটা জুড়ে পায়চারি করছে। কেন যেন কোনোভাবেই মনের শান্তি পাচ্ছেন না তিনি। প্রত্যয় ঘর থেকে বেরোনোর পর সেখান থেকে আসা অনবরত ভাঙচুরের আওয়াজ তার কানে গিয়েছে। ছায়ের নিচে চাপা পড়া আগুন যদি পুনরায় বেরিয়ে যায়, তবে যে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। এত বছর ধরে সাজানো চক্রব্যূহ কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না। তিনি স্টাডি রুমটাতে উকি দেন। ইশরাক এহসান স্টাডি রুমটাতে আসেন, সামনে ল্যাপটপটাও অন করা। পারমিতা স্টাডি রুমের দরজাটা নিঃশব্দেই বন্ধ করে দেন আর তার সেলফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। করিডোরের শেষ প্রান্তে এসে কাউকে একটা কল করে। পরপর দুবার রিং বাজতেই কলটা রিসিভ হয়। পারমিতা এহসান রাগে ফোঁস করতে করতে বলে ওঠেন, তোমার পাখি অন্যের আকাশে ডানা ঝাপটায়, খোঁজ রাখো কি? পরিষ্কার করে শুনে রাখো, আমার গুটি আমার খেলার মাঝে যে আসবে তাকে নিঃশেষ করে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। আমার ভাবনায় তখন তোমার অসহায় মুখটা আর আসবে না। অপর পাশের ব্যক্তিটিকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই খট করে কলটা কেটে দেন তিনি। বড় বড় নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় প্রত্যয়ের ঘরের দিকে। ছেলেটা কি করছে, কি ভাবছে দেখা দরকার। গাড়ির পেছনের সিটে গা এলিয়ে বসে আছে মাহেনুর। মুখটা জানালার দিকে ঘুরিয়ে রেখেছে। ঐশ্বর্য একটু পর পর তাকে লক্ষ্য করছে, তবে মুখে কোনো কথা নেই। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছু একটা ভেবে ঐশ্বর্য পিয়াসকে উদ্দেশ্য করে বলে, পিয়াস, তোমার ভাইয়াকে সরি বলে দিও। আমার বোন ওকে ভুল বুঝেছে, তার জন্য আমরা দুজনেই ক্ষমা চাচ্ছি। ঐশ্বর্যর কথায় মাহিনুর কোনো উত্তর করে না। সে বেশ বুঝতে পেরেছে ঐশ্বর্য তার কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছে। মাহিনুর মেঘে ঢাকা চাঁদটার দিকে তাকায়, তারপর আনমনেই বলে ওঠে, এই মেঘলা আকাশ, এই অদেখা চাঁদকে সাক্ষী রেখে মেনে নিলাম আমি হেরে গিয়েছি। সবটা আমার ভুল। প্রিয় নামের আর কারোর অস্তিত্ব আমার জীবনে নেই। ঐশ্বর্য মুখ ভার করে আছে। গাড়ি গিয়ে সোজা দাঁড়ায় ঐশ্বর্যের অ্যাপার্টমেন্টের সামনে। পিয়াস তাদের নামিয়ে দিয়েই সেখান থেকে গাড়ি টান দেয়। ঐশ্বর্য মাহিনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে তাদের বাড়ির সদর দরজার সামনে বসে থাকা ব্ল্যাক হুডি পরা লোকটাকে। মাহিনুর তাকে দেখা মাত্রই পিছু হটে, ভয়েতে চট করে লুকিয়ে পড়ে ঐশ্বর্যের পেছনে। অন্ধকার মির্জা বাড়িতে কালো হুডি মাথায় সদর দরজা দিয়ে প্রবেশ করলো অপূর্ব। হুডিটা মাথা থেকে সরাতে সরাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিলেই মুহূর্তটা গোটা ড্রয়িং রুমে লাইট জ্বেলে ওঠে। অপূর্ব ঘাড় ঘুরিয়ে তাকায়। সিঁড়ির কাছে শশী দাঁড়ানো। অপূর্ব হাতটা উঁচিয়ে ঘড়িটা দেখে নেয়। রাত 1টা ছুঁই ছুঁই। সে শশীকে এক পলক দেখে নিয়ে পুনরায় ধীর গতিতে ওপরে উঠতে থাকে। 2 কদম গিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। শশী একইভাবে সেখানে দাঁড়ানো। অপূর্ব পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যে আর কতবার তাকে এমন অস্বস্তিতে ফেলবে কে জানে। অপূর্ব মৃদু কণ্ঠে বলে ওঠে, এত রাতে এখানে কি? ঘুমাতে যাসনি কেন? শশী মিনমিনিয়ে বলে ওঠে, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন অপূর্ব ভাই? অপূর্ব কান থেকে ইয়ারবাডসটা খুলতে খুলতে বলে ওঠে, তোকে জবাবদিহিতা করতে হবে। শশী দুবার চোখ ঝাপটায়, তবে কোনো উত্তর করে না। অপূর্ব পুনরায় বলে ওঠে, ঘুম আসছিল না, তাই বাগানে গিয়েছিলাম। আর কিছু জানতে চাস? শশী না বোধক মাথা নাড়ায়। অপূর্ব পুনরায় যেতে নিলে শশী নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, অপূর্ব ভাই, আমি খাবার বাড়ছি, ফ্রেশ হয়ে আসুন, খেয়ে নেবেন। সারাদিন বোধহয় কিছু খাননি। অপূর্ব কপাল কুঁচকায়, যেন সে প্রচন্ড বিরক্ত, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। শশী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে গিয়ে টেবিলে বসে পড়ে। জানালা দিয়ে অপূর্বকে বাগানে দেখে খাবার সে অনেক আগেই গুছিয়ে রেখেছিল, শুধু অপেক্ষায় ছিল অপূর্বর ফেরার। মিনিট 15 পর অপূর্ব নিচে নামে। কালো হুডিটা খুলে সে গ্রে কালারের সিম্পল টি শার্ট পরেছে। শশী কিছুক্ষণ তাকে দেখে নিয়ে পুনরায় দৃষ্টি নিচে নামায়। অপূর্ব কোনো কথা ছাড়াই খাবার খেয়ে নেয়। শশীও দূরত্ব বজায় রেখে চুপটি করে বসে আছে।
অপূর্ব খাওয়া শেষ করে সবকিছু নিজের হাতে গুছিয়ে রাখে। তারপর কিচেনে গিয়ে 1 কাপ কফি বানিয়ে এনে শশীর সামনে বসে। আস্তে ধীরে কফিতে চুমুক দিতে দিতে বলে ওঠে, তুই কি জানিস আমি তোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ? শশী নির্জীব নির্লিপ্তের মতো করে উত্তর দেয়, জানি। সেজন্যই বোধহয় আপনার প্রতি আমার এত বেশি আগ্রহ অপূর্ব ভাই। অপূর্ব শশী দুজনেই একটা দীর্ঘশ্বাস ফেলে। সে আবারও মেয়েটিকে বুঝতে অবরাগ হলো। শশী মাথা নিচু করে বলে ওঠে, আপনার কি আমাকে স্যাঁচরা মেয়ে মানুষ মনে হয়? অপূর্ব বড় বড় চোখ তুলে তাকায় শশীর দিকে। আমি মোটেও স্যাঁচরা নই অপূর্ব ভাই, আমারও আত্মসম্মান বোধ আছে। তবে এভাবে আমার জন্য বসেছিলি কেন? কারণ আপনি কখনো আমার আত্মসম্মানে আঘাত করেননি, তাই। বরং সবসময় সম্মানের সহিত আমাকে আমার জায়গাতেই রেখে দিয়েছেন। অপূর্ব ভীষণ খায়। তোর জায়গা? শশী একটু হাসে, তারপর মুখটা পুনরায় গোমড়া করে বলে ওঠে, আমি আমার লিমিটেশনটা জানি। আমি জানি আমি কতদূর যেতে পারবো। আমি জানি আমাকে কোথায় থামতে হবে। তারপরও আপনি আমাকে যখন যেখানে থামতে বলবেন আমি থেমে যাব। আমি প্রতিদানের আশায় আপনার যত্ন নেই না অপূর্ব ভাই। আমি যা করি আমার ভালো লাগে তাই করি। আমার ভালোবাসার প্রতিদানে আপনাকে ভালোবাসতে বলিনি, বলবোও না কখনো। অপূর্ব আগের মতোই শান্ত হয়ে কফিতে চুমুক দিচ্ছে, যেন এই সকল কথা সে পূর্ব দেখেই জানে। এ নতুন কিছু নয়। শশী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অপূর্বও ওঠে। একটু থেমে শশীকে বলে ওঠে, শশী, এবার থেমে যা। আমি বলছি থেমে যা। তোর এত যত্ন আমার অপরাধ বোধের পাল্লা আরো ভারী করে দেয়। তার বদলে তোকে কিছু দিতে না পারার অপরাধে বারবার নিজেকে ফাঁসির কাষ্ঠে তুলতে আর ভালো লাগে না। আমার কাছে আর আসিস না। অপূর্বর এইটুকুন কথাই যথেষ্ট ছিল শক্তপোক্ত শশীকে কাঁদানোর জন্য। শশী মুখ ফিরিয়ে না তাকিয়েই বলে ওঠে, সেদিন যদি মাহিনুরের জায়গায় আমি থাকতাম, তবে কি আপনি মাহিনুরের বদলে আমাকে ভালোবাসতেন অপূর্ব ভাই? উত্তর যদি হ্যাঁ হয় তবে ওই একটা আফসোসই যথেষ্ট হবে আমাকে কবরে পাঠাতে। অপূর্ব আর যেতে পারে না, পুনরায় চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। আচ্ছা, সেদিন যদি সত্যি মাহিনুরের জায়গায় শশী থাকতো, তবে কি সত্যি সে শশীকে চাইতো? সেই দিনের একটি ঘটনা সবার জীবনটাকে কেমন যেন পাল্টে দিল। দিনটা ছিল শুক্রবার। মির্জা বাড়ির বড় কর্তা দাদাজান মির্জা সোলাইমান শেখের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে বাড়িতে হাজার মানুষের দাওয়াত করা হয়েছে। তার 2 পুত্র 2 কন্যা, তাদের সন্তানাদি সবাই উপস্থিত। অপূর্বও এসেছিল। বাবা মায়ের তালাকের 5 বছর পর প্রথমবার নানা বাড়িতে এসেছিল সে। মায়ের কাছেও সেই প্রথম, যদি আগেও তেমন একটা নানা বাসায় আসা হয়ে ওঠেনি তার। সেই সুবাদে প্রায় সম্পূর্ণ অপরিচিত মির্জা বাড়ি বড্ড নিঃসঙ্গতায় কাটার কথা ছিল। তবে বাড়ির 2 বিচ্ছু, শশী আর মাহেনুর, তা আর হতে দিল কোথায়। শশী যদিও বা চুপচাপ লাজুক, তাকে একটু আধটু ভয় পেত। তবে 5 বছর বয়সী মাহেনুর একেবারে বিচ্ছু। সময় পেলেই অপূর্ব ভাইকে বিরক্ত করা যেন ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। হোক সে কিছু পর পর তার কানের কাছে চেঁচিয়ে, হোক সে একটু আধটু তার গায়ে পানি ছিটিয়ে, কিংবা একসাথে খেতে বসে অপূর্বর প্লেট থেকে খাবার ছিনিয়ে। শশী তার এইসব অপকর্মের সঙ্গে না হলেও সেও এইসবে বড্ড বেশি মজা পাচ্ছিল, তা তার মুখ চেপে হাসি দেখে দিব্যি বোঝা যাচ্ছিল। অপূর্বর এখনো মনে আছে মাহিনুরের আধো আধো কণ্ঠের সেই কথা, এই এই, তুমি ইতু চুপ করে কেন তাকো? কথা বলো না, বলতে পারো না? আমার সাথে খেলতে পারো না? অপূর্ব মুখ খুলে তাকায় লাল ফ্রক পরা মাহিনুরের দিকে। তুমি কি আমাকে চুপচাপ থাকে দিচ্ছ? দেবে না? এত খেলি? অপূর্ব হেসে উত্তর দেয়, এই মাহি, তুমি কি তোতলা? ঠিক করে কথা বলতে পারো না? এতটুকুন কথাতেই 1 গ্লাস পানি গায়ে ঢেলে দৌড় দেয়। অপূর্ব টুকটাক রাগ হলেও ভাঙা পরিবারের বড় হওয়া নিঃসঙ্গ অপূর্ব সবটাই ভালো লাগছিল। এমন আদুরে দুষ্টুমি কার না ভালো লাগে?
দুপুরের খাওয়ার পর অপূর্ব ক্যামেরা হাতে মির্জাবাড়ির পেছনের দিকটায় জোড়া পুকুরের সামনে পৌঁছাতেই চোখে পড়ে খালামণির ছেলে অনিকেত শক্ত করে শশীর চুল ধরে রেখেছে। পাশেই মাটিতে পড়ে আছে মাহেনুর। অপূর্ব কিছু বুঝে ওঠার আগেই মাহেনুর মাটিতে পড়ে থাকা ইটের ঢিলা ছুঁড়ে মারে অনিকেতের দিকে। অনিকেতের মাথা ফেটে চৌচির, বা হাতে মাথা চেপে রাগে গজগজ করতে করতে মাহেনুরের দিকে এগিয়ে যেতেই সামনে বাঁধ সাধে অপূর্ব। সমবয়সী দুজনের মাঝে ধস্তাধস্তি। এক পর্যায়ে অপূর্ব অনিকেতের নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়। এদিকে অনিকেতও সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে অপূর্বকে পানিতে ফেলে দেয়। অনিকেত আর যদিও অপূর্ব সাঁতার জানতো, তবুও পাছে অপূর্বর কাছে কিছু হয়ে না যায় ভেবেই তাকে বাঁচাতে পানিতে তার পিছু পিছু পানিতে লাফিয়ে পড়ে মাহিনুর। পানির মাঝেই জাপটে ধরে অপূর্ব ভাইকে। এটাই ছিল শুরু। এই সূচনার মায়াতেই বাধা পড়ে যায় অপূর্ব। তবে সে যাত্রায় শশীর বুদ্ধিমত্তায় বেঁচে যায় দুজনেই। তবে অপূর্ব ও শশীর কাছে হয়ে ওঠে কোনো এক রূপকথা জগতের থেকে পালিয়ে আসা রাজকুমার। সেই ঘটনাকে কেন্দ্র করেই অনিকেতও কম শাস্তি পেতে হয়নি। সে সব অনেক পুরানো কথা, তবে অপূর্বের কাছে সেই সকল স্মৃতি এখনো তাজা। এইদিকে মাহিনুরের নিজেকে লুকিয়ে রেখেছে ঐশ্বর্যের পেছনে। ঐশ্বর্য অবাক চোখে তাকিয়ে আছে দরজার কাছে দাঁড়ানো অনিকেতের দিকে। অনিকেত হুডির ক্যাপটা মাথা থেকে সরাতে সরাতে বাঁকা হাসে। ঐশ্বর্য কিছুটা অবাক হয়েই প্রশ্ন করে, তুমি কোথা থেকে এলে দা ভাই? তোমার তো আসার কথা ছিল না। বাবা কি তবে? এইটুকু বলেই সে মাহিনুরের দিকে তাকায়। মাহিনুরের সামনে এইসব আলোচনা করা ঠিক হবে না। অনিকেত পাশে রাখা ব্যাগটা কাঁধে তুলে নিতে নিতে বলে ওঠে, হাসপাতালের কাজে ফিরেছিলাম, হঠাৎ মনে পড়লো আমার দুইটা বোন আছে এখানে, তাদের একটু দেখে যায়, তাই আর কি। তারপর মুখে অদ্ভুত হাসি ঝুলিয়ে রেখে ঐশ্বর্যের পেছনে লুকিয়ে থাকা মাহিনুরকে উদ্দেশ্য করে বলে ওঠে, মির্জাবাড়ির সত্যবাদীর মালকিন কেমন আছেন বলুন? আমাকে মনে রেখেছেন তো? কথা বলতে বলতে ভয়ে সিটিয়ে থাকা মাহিনুরের দিকে দুই কদম এগিয়ে দাঁড়ায়। মাহিনুরের মুখোমুখি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। কণ্ঠে অদ্ভুত ঠান্ডা ভাব এনে বলে ওঠে, আমি অনিকেত, আমাকে মনে আছে নিশ্চয়ই মালকিন সাহেবা? মাহিনুর ভয় ভয় চোখে তাকিয়ে আছে অনিকেতের বাড়িয়ে দেওয়া হাতের দিকে। তবে তাকে অবাক করে দিয়ে পেছন থেকে কেউ একজন তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ে। নিজের শক্তপোক্ত হাতটা দিয়ে জড়িয়ে নেয় অনিকেতের হাত। মাহিনুর মুখ তুলে তাকায়। প্রত্যয় তাকে আড়াল করে দাঁড়িয়েছে। অনিকেত বাঁকা হাসে। কোনো কথা ছাড়াই প্রত্যয়কে জড়িয়ে ধরে। ঐশ্বর্য আটকে রাখা দমটা ছেড়ে দেয়। ভাইয়ের সাথে প্রত্যয়ের সম্পর্কটা যে এখন মোটেও ভালো নয় তা সে বেশ জানে। তবে তাদের সম্পর্ক, তাদের ব্যবহার দেখে বোঝাই যাচ্ছে তাদের সম্পর্ক হয়তো আগের মতোই বেশ জমেছে। এইদিকে মাহিনুর এখনো একইভাবে তাকিয়ে আছে প্রত্যয়ের দিকে। ঐশ্বর্য মাঝে বলে ওঠে, দুই বন্ধুর আলাপচারিতা শেষ হলে ভেতরে চলো। অনিকেত হেসে মাথা নাড়ালেও প্রত্যয় তা মানতে নারাজ না। অনিকেত আমার সাথে আমার বাড়িতে যাবে। বাহ, বন্ধুর তো এখনো বেজায় রাগ দেখছি। হাত পা বাঁধা না রেখে উপায় নেই। তবে যেদিন বাঁধন খুলে যাবে, বিশ্বাস কর, এত ভয়ঙ্কর ভাবে সব সম্পর্কের হিসেব তুলব, কেউ কল্পনাও করতে পারবে না। এবার অনিকেত উচ্চ স্বরে হেসে ওঠে, ফিসফিস করে বলে ওঠে, খেলা তো সবে শুরু। এন্ট্রিতেই যদি এত এক্সাইটেড হয়ে যাস, তাহলে তো পিছিয়ে যাবি বন্ধু। বাপের মান রাখতে হবে না? সারা জীবন এগিয়ে থাকা প্রত্যয় হুট করে পিছিয়ে গেলে আমার বাপ মানতে পারবে না তো। কাম অন ব্রো, শুধু আজ রাতটা, বেশি নয়। প্রত্যয় চোখ দুটো বন্ধ করে হাত মুঠো করে ফেলে। হাত পেঁচিয়ে রাখে, ব্যান্ডেজটা ভিজে উঠেছে। অনিকেত দিব্যি হাসতে হাসতে ঐশ্বর্যের পেছনের ভেতরে চলে যায়। বুঝলেন মালকিন, আপনার জন্য বেশ বড় কড়া উপহার আছে। কথাটা অনিকেত তাকেই বলেছে, বুঝতে বাকি নেই। মাহিনুর প্রত্যয়কে একবার দেখে নিয়ে ধীর পায়ে বাড়ির দিকে যেতে নিলে প্রত্যয় খপ করেই মাহিনুরের হাতটা চেপে ধরে।
তারপর শক্ত গলায় বলে ওঠে, মিস মাহিনুর, আপনার তো অনেক প্রশ্ন আছে আমার কাছে, চলুন আপনার সব প্রশ্নের উত্তর দেব আজকে। মাহিনুর প্রত্যয়ের থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে। আমার কোনো প্রশ্ন নেই আপনার কাছে, আমি বললাম তো আমি মেনে নিয়েছি আপনি প্রিয় নন প্রত্যয় এহসান, আর কিছু জানার নেই আমার। প্রত্যয় আরো শক্ত করে চেপে ধরে, কি ব্যাপার নূর, আপনার সত্যিই উত্তর চাই না? প্রত্যয় শক্ত বাঁধন থেকে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করছে মাহিনুর। বাঁচার জন্য এদিকে ওদিকে তাকায় সে ঐশ্বর্যের খোঁজে। প্রত্যয় একটা শক্তপোক্ত ধমক দেয়, এমন করছো কেন, সমস্যা কি, বললাম না এখানে থাকা যাবে না। মাহিনুর খ্যাপাটে বাঘের মতো করে প্রত্যয়ের হাত কামড়ে দেয়। প্রত্যয় কিছুটা বিরক্ত হয়, তবে এখনো মাহিনুরের হাত সে ছাড়ছে না। তুমি যদি রাক্ষসীর মতো করে আমাকে কামড়ে খেয়ে ফেলো, তবুও আমি তোমাকে ভেতরে যেতে দেব না, তুমি আমার সাথে যাবে, এক্ষুনি যাবে। মাহিনুর কিছুটা বিচলিত হয়, লোকটা কি তাকে রাক্ষসী বলল? মাহিনুর দাঁতে কটমট করে উত্তর দেয়, আমাকে যেতে দেওয়া না দেওয়া আপনি কে? আপনি বোধহয় ভুলে গিয়েছেন আমার ওপর আপনার কোনো অধিকার নেই। আমি আপনার কেউ নই, আপনিও আমার কেউ নন। এই সামান্য কথায় প্রত্যয়ের হাতের বাঁধন শক্ত হয়। সব সময় এই সামান্য কথায় প্রত্যয়ের হাতের বাঁধন শক্ত হয়। একসময় হাতটা অসাড় হয়ে মাহিনুরের থেকে যেন আপনা আপনি দূরে সরে যায়। মাহিনুর ভিজে যাওয়া হাতের দিকে তাকায়। প্রত্যয়ের হাতে থাকা ব্যান্ডেজটা ভিজে গিয়ে কিছুটা রক্ত মাহিনুরের হাতে গিয়ে লাগে। মাহিনুর চোখ দুটো বন্ধ করে নেয়। রক্ত সে ভয় পায়, প্রচুর রকম ভয় পায়। মাহিনুর চট করেই চোখ খুলে প্রত্যয়ের হাতের দিকে তাকায়। প্রত্যয় ততক্ষণে হাতটা পেছনে লুকিয়ে ফেলেছে। মাহিরুর কোনো কথা না বলে দু কদম পিছিয়ে যায়। প্রত্যয় কিছুটা বিচলিত কণ্ঠে বলে ওঠে, যেও না, থেমে যাও, থেকে যাও, ওখানে বিপদ আছে, ও তোমার ক্ষতি করবে। আমাকে রাখার সুযোগ আর অধিকার কোনোটাই আর অবশিষ্ট নেই। আমি বারংবার মেনে নিলাম আপনি প্রিয় নন, আপনি প্রত্যয়। প্রত্যয় কণ্ঠে জড়তা মিশিয়ে বলে ওঠে, প্রশ্ন করবে না আমি ব্যথা পেয়েছি কিনা? মাহিনুর মাথা নাড়ে, হাত আপনার, ব্যথাও আপনার, সহ্য আপনাকেই করতে হবে। আমি কেউ হই না আপনার মহাশয়। নারী তুমি সত্যিই ছলনাময়ী, তোমার ছলনায় এবার আমাকে না, সত্যি পুরে ছারখার হতে হয়। প্রত্যয়ের কথায় মাহিনুর শুনল কি শুনল না তা বোঝা গেল না, তবে সে আর থামল না, উল্টো ফিরে ছুট লাগালো বাড়ির দিকে। ততক্ষণে তাকে খুঁজতে খুঁজতে ঐশ্বর্য বাড়ির বাহিরে চলে এসেছে। মাহিনুরকে এভাবে ছুটে আসতে দেখে সে কিছুটা বিচলিত হয়। ভুরু কুঁচকে তাকায় অদূরে দাঁড়ানো প্রত্যয়ের দিকে, তবে সে মৌন, তার দৃষ্টি কেবল মাহিনুরেই নিবিদ্ধ। মাহিনুর তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। প্রত্যয়ও উল্টো ফিরে নিজেকে টেনে নিয়ে দূরে দাঁড়ানো গাড়িতে গিয়ে বসে। চট করে গাড়িটা টান দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঐশ্বর্য থম মেরে দাঁড়িয়ে যায়। সে যে কেবলই তার জন্যই এই দিকে আসছিল, তা কি প্রত্যয় ভাই দেখেনি? নাকি দেখেও তার দৃষ্টিগোচর করলো না? নিশ্চয়ই তাকে ইগনোর করলো। কেন করলো? মাহিনুরের জন্য? ঐশ্বর্য মাথায় চাপড় দেয়। কী সব ভাবছে সে? প্রিয় প্রত্যয় একই হতে পারে না। ঐশ্বর্য এক বুক শূন্যতা নিয়ে বাড়ি ফেরে। প্রত্যয় কিছুদূর গিয়ে গাড়ি ব্রেক কষে, কিছুক্ষণ থেমে ড্রাইভিং সিটে বসে দম নেয়। অনিকেতের ফিরে আসা নিশ্চয় কাকতালীয় নয়। অনিকেতকে সে চেনে বহু বছর আগে থেকেই। তাদের বন্ধুত্বও ছিল বাঁধিয়ে রাখার মতো। সারা জীবন একই রকম থেকে হয়তো বাঁধিয়েও রাখত। আর তবে অনিকেতের হিংসাত্মক মনোভাব তার হতে দিল কোথায়? মেডিকেলে পড়া অবস্থায় ঝামেলা বাঁধে দুজনের মাঝে। চিরজীবন বন্ধু হয়ে থাকতে চাওয়া দুজন মানুষ চিরশত্রুতে পরিণত হয়। কি, কেন, কি করে অনিকেত এতটা পাল্টে গেল তা প্রত্যয় নিজেও জানে না। হয়তো জানে, তবে মন মানতে চায় না। শুধু জানে অনিকেত তাকে ছাড় দেবে না, এতটুকুও দেবে না, হোক সে তার ক্ষতি করে অথবা তার কাছের কারোর ক্ষতি করে। প্রত্যয় সোজা হয়ে বসে। তাকে হিংসে করার মতো তার কাছে কী বা আছে? এত এত হায়ার এডুকেশন থেকেও তাকে পাপের থেকে হটতে হচ্ছে। পেশায় ডাক্তার হয়েও লাইসেন্স নেই, বাবা থেকেও নেই।
মাকে সে পায়নি, তাও যেতটুকু পেয়েছে, সময় কাছে পেয়েছিল, সেই সময়টুকুও স্মৃতিতে নেই। ভালোবাসা সে তো কবেই হারিয়েছে। যে নারীর প্রেমে সর্বস্ব ত্যাগ করে নিজেকে সর্বনাশের শেষ সীমানায় নিয়ে গিয়েছিল, সেই নারীও তার সাথে ছলনা করেছে, একবার নয় বরং বারংবার। প্রত্যয় নিজেই নিজেকে প্রশ্ন করে, কি বা আছে তার কাছে। প্রত্যয় গাড়িতে থাকা ফার্স্ট এইড বক্স দ্বারা নিজের হাতে একটা টেম্পোরারি ব্যান্ডেজ করিয়ে নেয়। তারপর গাড়িটা নিয়ে পুনরায় ফিরে আসে ঐশ্বর্যের বাড়ির দিকে। বাকি রাতটা আড়ালে আবডালে সেখানেই কাটাতে হবে, যত কষ্টই হোক না কেন। সেই ছলনাময়ী নারীর সামান্যতম ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে মাহিনুর ছুটে আসতেই লক্ষ্য করে অনিকেত ড্রয়িং রুমে গা এলিয়ে তার দিকেই তাকিয়ে আছে। মাহিনুরের পা থেমে গিয়েছে। অনিকেত অদ্ভুত হাসি দিয়ে বলে ওঠে, ও আসতে দিল তোমাকে? মাহিনুর উত্তর করে না। অনিকেত তাকে আরেকটু অবাক করে দিয়ে বলে ওঠে, যারা আমার সুখ কেড়ে নেয় তাদের আমি সুখে থাকতে দেই না মালকিন। মাহিনুর আর দাঁড়ায় না, এক ছুটে ঘরে গিয়ে দরজাটা আটকে নিজেকে ঘরটাতে আবদ্ধ করে দেয়। অনিকেত সে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তাকে ভাই ডাকতেও রুচি হয় না। সেবার দাদাজানের মিলাদের ঘটনার পর স্পষ্ট মনে আছে, অনিকেত ভাই শশীর সাথে কিছু একটা করেছিল, তাকে বাধা দেওয়ার। তাদের দুই বোনকে খুব মেরেছিল। মাঝে অপূর্ব ভাই না এলে হয়তো কিছু একটা হয়ে যেত। বাড়ির সবাই যখন অনিকেতের গায়ে হাত তোলার অপরাধে অপূর্ব ভাইয়ের দিকেই আঙ্গুল তুলেছিল, তখন বাদশাদের ছোট্ট মেহেনুর সবাইকে চোখে আঙ্গুল দিয়ে অপরাধীকে দেখিয়ে দেয়। মেহেনুরের এক কথায় সবাই তা মেনেও নেয়। ফলাফল সবার সামনেই বাবা আরমান শিকদার আর মা অনন্যার হাতে। সর্বোচ্চ সম্মুখে কম অপমান হতে হয়নি কৈশোর বয়সী অনিকেতকে। সেই দিন সন্ধ্যাতেই অনিকেতকে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটায়। বাড়ির সবাই যখন বাহিরে মেহমানদারিতে ব্যস্ত, অনিকেত তখন একরকম ভুলিয়ে ভালিয়ে মেহনুরকে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর তারপর গোটা একটা দিন সে বাড়ির স্টোর রুমটাতে বন্ধ ছিল। অনেকে তাকে বন্ধ করে রেখেছিল। ভয়ে ছোট্ট মেহেনুরের যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন বাবা তাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর তার এক কথায় অনিকেতকে মির্জা বাড়ি ছাড়া করা হয়। আর অনিকেত কখনো মির্জা বাড়িতে পা দেয়নি, আজও না। মাহিনুর ঘন ঘন দম নিতে থাকে। রাতে আর একটুখানি, তারপর সে বেরিয়ে যাবে এখান থেকে। কিন্তু কোথায় যাবে? মির্জাবাড়িতে? কিন্তু ওখানে। তারপর কিছু একটা ভেবে নিজেকে শান্ত করে। প্রিয় কি করে প্রত্যয় হলো, বা প্রত্যয় কেন প্রিয় হয়েছিল, তা তো জানা হলো না। মাহিনুরের মাথা আসে কি কাকুলি আন্টির কথা বলা, সেই দিনের কথা। কাকুলি আন্টি কিছু তো জানে। কাল একবার ফাঁক বুঝে দেখা করলে কেমন হয়? কিন্তু ও বাড়িতে তো অপূর্ব ভাই নেই। মাহিনুর দুই হাতে মাথাটা চেপে ধরে। একেই সারাদিন বহু ধকল গিয়েছে, তার উপরে আবার এই আপদটা এসে জুটল। শরীরে আর কুলাচ্ছে না। বিছানায় গা এলিয়ে দেয় সে। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। ঐশ্বর্য ধীর পায়ে ঘরে এসে ভাইয়ের পাশে বসে। অনিকেত মাহিনুরের ঘরের দিকে তাকিয়ে হাসছে। ঐশ্বর্যকে পাশে বসতে দেখে খানিকটা সংযত হয় অনিকেত। মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলে ওঠে, কেন ভালোবাসিস প্রত্যয়কে? ঐশ্বর্য থতমত খায়। না, তেমন কিছু নয়। নিজের জিনিস বুঝে নিতে পারিস না? অন্য কেউ কি করে ভাগ বসায় তাতে? পারলে কালো জাদু করে বরকে মানা। ঐশ্বর্য অবুঝের মতো করে মাথা নাড়ে। অনিকেত পুনরায় বলে ওঠে, যতদিন ধরে রাখবি ও বেঁচে থাকবে, ছেড়ে দিলেই মরা পড়বে। ঐশ্বর্য বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ভাইয়ের কথার কিছুই তার মাথায় ঢোকেনি। ঐশ্বর্যের মুখ দেখে হো হো করে হেসে ওঠে অনিকেত। কিছুটা ভীতু গলায় বলে ওঠে, তোমাদের মাঝে ঝামেলাটা কি যারা আপুকে নিয়ে বেঁধেছিল ভাইয়া?
নামটা শোনা মাত্রই অনিকেতের চেহারার হাসিটা মিলিয়ে যায়, মুহূর্তে কঠোর থেকে কঠোরতর হয়ে ওঠে। শক্ত দৃষ্টিতে তাকায় বোনের দিকে। ঐশ্বর্য প্রসঙ্গ বদলায়। তো তুমি হঠাৎ দেশে এলে যে? অনিকেত হেলা খেলায় উত্তর দেয়, তোর বাপের ছেলে আমি, আমার ভাগ বুঝে নিতে হবে না? বলেই হো হো করে হেসে ওঠে। তারপর একটু থেমে বলে, ঘরে যা ঐশ্বর্য, ঘুমিয়ে পড়। তুমি কিছু খাবে? ঘরে যা, রাতটা ফুরিয়ে গেলেই চলে যাব। ঐশ্বর্য আর কথা বাড়ায় না, ধীর পায়ে ঘরে চলে যায়। তার ভাই পৃথিবীর কাউকেই কখনো জবাবদিহিতা করে না। অনিকেত সোফায় গা এলিয়ে দেয়, পকেটের ফোনটা বার করে, ফোনের গোপন গ্যালারি থেকে বারবার সবচেয়ে প্রিয় ছবিটা বের করে। তিনজনের হাস্যোজ্জ্বল ছবি, যারা, প্রত্যয় আর অনিকেত। তাদের মেডিকেল জীবনের প্রথম ছবি এটি। অনিকেত ক্রু হাসে। যা আমার নয় তা কারণ নয়, যা আমি পাইনি তা তুইও পাবি না। যে কষ্ট আমি পেয়েছি সেই কষ্ট তুইও পাবি। কষ্টের দহনে ঝলসে দেব তোকে। অনিকেত চোখ দুটো বন্ধ করে ফোনটা বুকে চেপে ধরে। সকালের আলো ফুটতেই ব্যাগ হাতে বেরিয়ে যায় অনিকেত। সে যেই কাজে এসেছিল তা করার শেষ। অনিকেত বাড়ি থেকে বেরোতেই চোখ যায় সুদূরে দাঁড়ানো প্রত্যয়ের গাড়ির দিকে। ধীর পায়ে এগিয়ে যায়। গাড়ির উইন্ডোতে বার কয়েক টোকা দিতেই প্রত্যয় কাছ নামিয়ে দেয়। প্রত্যয়কে এভাবে দেখে যেন বেশ মজা পেয়েছে। প্রথমে ডাক্তার, তারপর মায়ের বাধ্য ছেলে, তারপর প্রেমিক পুরুষ, পরিশেষে একজন খুনি, আর এখন অন্যের বইয়ের পাহারাদার। বেশ মজার না বিষয়টা? তুই পাহারা দিলে আগলে রাখ, 2 দিন পর তোর লিচুর বাগান অন্য কেউ ডাকাতি দিক, আর তুই কষ্ট পেয়ে মরে যা, আমি তাই চাই। প্রত্যয় লাল লাল চোখে তাকায় অনিকেতের দিকে। ব্লাডি বিষ। অনিকেত হাসে। বন্ধু মানিস না আমাকে, তাই না? আমি কিন্তু মানি, মানি বলেই এখনো কেমন তোর মায়ের যত্ন নিচ্ছি। তুই কিভাবে কষ্ট বুঝলি, বুঝলি, আমার ভালো লাগছে। প্রত্যয় গোটা সময়টা চোখ, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। জোর করে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টায় ব্যস্ত সে। অনিকেত চলে যেতেই সে একবার বাড়িটা দেখে নেয়। এখানে আপাতত কাজ শেষ তার। গাড়ি টান দিয়ে দেয়। এক টানে গাড়ি গিয়ে দাঁড়ায় তার পৈতৃক বাড়ির সামনে। ঘামে ভিজে যাওয়া জবজবে শার্টটার বোতাম খুলতে খুলতে ভেতরে যেতে নিলেই পেছন থেকে ডাক পড়ে তার। প্রত্যয় পেছনে ফিরে তাকায়। ইশরাক এহসান বাগানে বসে আছে। প্রত্যয় হাত ঘড়িটাতে চোখ বুলিয়ে নেয়। 5টা বাজতে 20 মিনিট বাকি। আজ গোটা একটা রাত তার নির্ঘুম গিয়েছে। প্রত্যয়কে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি পুনরায় ডাক দেন। প্রত্যয় ক্লান্ত বিরক্ত শরীর নিয়ে এগিয়ে যায় বাবার কাছে। ভদ্রলোক প্রত্যয়কে দেখে নেয়, ব্যান্ডেজে মোড়ানো হাতটা দেখে প্রশ্ন করে বসে, কি হয়েছে হাতে? আবার কি অঘটন ঘটালে? প্রত্যয় বিরক্তির সহিত উত্তর দেয়, কিছু না। ভদ্রলোক একটা দম নেয়। তুমি আমার সন্তান, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি বলেই জানতে চাচ্ছি। তোমার দুঃখ কষ্ট ভালো মন্দের দায়িত্ব নিচ্ছি, বাবার হয়ে আগলে রাখছি। আমার পরিবার আমার কাছে সবচেয়ে দামি। প্রত্যয় তাচ্ছিল্যের হাসি দেয়। আমার মা আপনার পরিবার ছিল না? তাকে কেন আগলে রাখেননি? ইশরাক এহসান রাগে লাফিয়ে ওঠেন। তোমার মৃত মাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, তবুও বলি, তোমার মায়ের কাছে যদি সত্যিই আমার পরিবার হতাম, তাহলে কেন 10 দিনের সন্তান ফেলে চলে গিয়েছিল? প্রশ্ন করেছিলে তোমার মাকে? সে তো তোমার কাছে ফিরে গিয়েছিল বলেনি তো? প্রত্যয় দ্বিগুণ রেগে যায়। তবে তার সামনে দাঁড়ানো লোকটাকে সম্মান দেখিয়ে নিজেকে দমিয়ে রাখে। আমি চাই আপনার সকল প্রশ্নের উত্তর সেই দিক যার অধিকার আছে আপনার চোখে আঙ্গুল দিয়ে আপনার করা ভুলগুলোকে দেখিয়ে দেওয়ার। ইশরাক এহসান বিস্ময় নিয়ে তাকায় ছেলের দিকে। কার কথা বলছো? প্রত্যয় মুখটা শক্ত করে উত্তর দেয়, আমার মায়ের কথা বলছি। ইশরাক এহসান দ্বিগুণ বিস্ময় নিয়ে বলে ওঠে, পাগল হলে প্রিয়? তোমার মা বেঁচে নেই, তাকে নিজের হাতে দাফন করেছি। প্রত্যয় বাবাকে থামিয়ে দেয়। ওই নামে ডাকার অধিকার এই পৃথিবীতে কেবলমাত্র 2জন নারীরই আছে, আপনার নেই। প্রত্যয় আর কথা বাড়ায় না, গটগট করে বেরিয়ে যায়।
পেছনে ফেলে যায় এক অসহায় বাবার চাপা আর্তনাদ। প্রিয় নামটা প্রত্যয়কে সেই দিয়েছিল, ভালোবাসার প্রত্যয়ের অংশ প্রিয়। তারপর 10 দিনের ছেলেকে ফেলে সে পালিয়ে গেল, আর তারপর আর দেখেনি তাকে। অনেক খুঁজেও কোথাও খুঁজে পায়নি তার মাকে। মাঝে কোথাও থেকে ঝড়ের মতো তাদের জীবনে এসে ছেলের জীবনটা এলোমেলো করে এবার না ফেরার দেশে চলে গেল পৃথিবীর সবচেয়ে অপ্রিয় নারীটি। ইশরাক এহসান বুকে হাত দিয়ে ধপ করে বসে পড়ে চেয়ারটাতে। পারমিতা এহসান কোথা থেকে ছুটে আসে স্বামীর কাছে। স্বামীর কাঁধে ভরসার হাত রাখে পারমিতা। ভদ্রলোক মুখ তুলে তাকায়। প্রত্যয়ের কথায় কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই। দেখছেন না কেমন হয়ে গেছে আজকাল। এসব বলতে চায় না, তবুও মা হয়ে কি করে ছেলের এত বড় সর্বনাশ করে কেউ। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। পারমিতা এতটুকু বলে থামে। স্বামীর মুখভঙ্গি দেখে পুনরায় বলে ওঠে, অবশ্য ছেলের প্রতি মায়া জন্মাবে কি করে। ছেলেকে বুকে আগলে বড় তো আমিই করেছি, তাই যত ভালোবাসা সব তো আমারই। ইশরাক এহসান আর কথা বাড়ায় না। আমাকে ঘরে নিয়ে চলো, ওর ব্যাপারে কোনো কথা শুনতে চায় না। পারমিতা মুখ ভঙ্গি একই রকম রেখে স্বামীকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরেন। বেলা সবে 10টা বেজেছে। প্রচণ্ড দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় মাহিনুরের। বিছানায় লাফিয়ে উঠে সে। কে দরজা ধাক্কাচ্ছে এভাবে? মস্তিষ্ক সজাগ হতেই ঐশী আপার গলা কানে যায়। মাহিনুর থতমত খেয়ে উঠতে নিলে পায়ে প্রচুর ব্যথা অনুভব করে সে। পা ফুলে ডাবল হয়ে গিয়েছে। কাল এই ভাঙা পা নিয়ে কম ছোটাছুটি সে করেনি। বহু কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেয়। ঐশ্বর্য মুখ কালো করে দাঁড়িয়ে আছে সেখানে। মাহিনুর চোখ ঝাপটে বোঝার চেষ্টা করে কি হয়েছে। ঐশ্বর্য কিছু সময় নিয়ে বলে ওঠে, নূর কাকলি আন্টির সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, খুব খারাপ অবস্থা, হাসপাতালে নেওয়া হয়েছে। তুই কি যাবি একবার? দেখবি ওনাকে? বারবার তোর নাম করছে। প্রত্যয় শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। লম্বা একটা শাওয়ার নেওয়ার উচিত তার। নিজেকে বড্ড অসহায় লাগছে। খুব ছোটবেলায় মাকে ছাড়াই বড় হয়েছে সে। মায়ের কথা জানতে চাইলে তাকে বলা হতো মা তাকে ফেলে পালিয়ে গিয়েছে। মা তাকে চায়নি। সে এক অযাচিত সন্তান, অথচ তার চেয়ে বড় মিথ্যা আর হয় না। তবুও সত্য মিথ্যা যাচাই করার মতো বয়স তার ছিল না। মায়ের প্রতি জমানো অভিমান থেকে শুরু, নিজেকে গুটানো তার পারমিতার কন্ট্রোলিং বিহেভিয়ার, তাতে বাবার প্রশ্রয়। প্রচণ্ড ইন্ট্রোভার্ট স্বাধীন চেতা প্রত্যয়ের কাছে সে যেন বন্দি দশার চেয়েও খারাপ। তাই নার্সারি পেরিয়ে নিজ তাগিদে বোর্ডিংয়ে শিফট হয়ে যায় সে। আমার মায়ের প্রতি বাবার ঘৃণা, সব মিলিয়ে ওই অসহনীয় বেদনাদায়ক পরিবার থেকে বরাবরই দূরে থাকত প্রত্যয়। প্রত্যয়ের বেড়ে ওঠা বড় হওয়া সবটাই অ্যাব্রোডে। মাসের একটি নির্দিষ্ট সময় সে দেশে আসতো মায়ের জন্য। বুদ্ধি হওয়ার পর মাকে খুঁজেছে সে, বারংবার খুঁজেছে। প্রত্যয় সেবার এক মেডিকেল কনফারেন্সে জয়েনিংয়ের জন্য দেশে আসে। অদ্ভুতভাবে সেই মেডিকেলের রোগী হিসেবে দেখা পায় মা প্রিয়তার। কোনো আগুপিছু না ভেবে একা ক্যান্সার পেশেন্ট প্রিয়তা। আত্মীয় বলতে কোনো এক গ্রামের সম্পর্কের ভাই মির্জা মুস্তাফিজুর রহমান প্রিয়তার পূর্বেই প্রত্যয়ে মাকে চিনে নেয়। অদ্ভুতভাবে মায়েরও ছেলে প্রিয়কে চিনতে ভুল হয় না। যেন এই মিলন তাদের নিয়তিতে ছিল। ছেলের হাজার অভিযোগের পরিবর্তে প্রিয়তার ছোট্ট উত্তর, আমি প্রত্যেক ওয়াক্তে সিজদাতে, স্বামী, পরিবার, পরিজন, সুখ আর সম্পদ কিছুই চাইনি। শুধু চেয়েছি মৃত্যুর আগে একবার, একটি মাত্র বার, আমার ছেলে, আমার 7 রাজার মানিককে চোখ ভরে দেখে নিতে, একবার ছুঁয়ে দিয়ে মরতে। প্রত্যয় সোজা ও সাপটা প্রশ্ন, তবে আমাকে ছেড়ে দিয়েছিলে কেন? কে ফেলে পালিয়ে এলে? আর কেন? প্রিয়তার কাঁপা কাঁপা উত্তর, তোমায় বাঁচিয়ে রাখতে আমি বাধ্য ছিলাম। আর প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না। আমায় যদি ভালোবাসো, দয়া করে অতীত সম্পর্কে প্রশ্ন করো না প্রিয়। মায়ের এতটুকু আর্তনাদই তার জন্য যথেষ্ট ছিল। প্রিয়তার ব্যাপারে
বাবা ইসহাক এহসানকে জানালে তিনি সাফ জানিয়ে দেন ওই মহিলার মুখ তিনি আর দেখতে চান না, সাথে প্রত্যয়ও যেন তার কাছে না যায়। তার যদি টাকার প্রয়োজন হয় তবে তিনি দেবেন, কিন্তু ভালোবাসা বা সম্মান কোনোটাই প্রিয়তা পাবে না। বাবার এহেন আচরণ প্রত্যয় মানতে পারেনি, সাফ সাফ জানিয়ে দেন মায়ের এতটুকু অসম্মান হলে সে বরদাস্ত করবে না। ইশরাক এহসান এবং নিজের সিদ্ধান্তে অনড়। নিজের বাবাকেও চায় না, নাকি মাকে? যদি মাকে চাও তবে আজ থেকে বাবা তোমার জন্য মৃতের ন্যায়। প্রত্যয়ের ছোট্ট উত্তর, জানতে চাও না মা কেন করেছিল? সেসব জানা শোনার সময় ফুরিয়ে গিয়েছে। যতটুকু জানি ততটুকুনি যথেষ্ট এই মহিলাকে ঘৃণা করার জন্য। প্রত্যয় আরো কিছু করত, তবে ইশরাক এহসান কল কেটে দেয়, সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। প্রত্যয় যখন সবে সবে পাশ করেছে, এখনো ইন্টার্ন, মায়ের জন্য বাবার দেওয়া একটা টাকাও খরচ করেনি কখনো, করবেও না বলে পণ করে। এদিকে অসুস্থ মাকে রেখে সে ফিরতেও নারাজ। মাকে সঙ্গে নেবার মতো পরিস্থিতিও তার নেই, আবার থেকে যাওয়ার মতো পরিস্থিতি নেই। বাবার এমন অসহনীয় আচরণে প্রত্যয়ও জেদ দেখিয়ে বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে নেয়। মির্জা মোস্তাফিজুর রহমানের পূর্ব পরিচিত ছিল প্রিয়তা। একই গ্রামের দুঃসম্পর্কের বোন প্রিয়তাও গ্রামেই থাকত। গ্রামের স্কুলে শিক্ষকতা করে দিন চলছিল তার। হঠাৎই অসুস্থতা বেড়ে যাওয়ায় ডাক্তার দেখাতে শহরে আগমন। যদিও তেমন আত্মীয়তার সম্পর্ক ছিল, তবুও ভদ্রলোক, স্বভাবসুলভ, বেশ পরোপকারী বলা চলে। তিনিই মূলত প্রিয়তাকে আনিয়েছিলেন। কোনো রকম বিস্তারিত ছাড়াই প্রিয়তা প্রত্যয়কে তাদের বাড়িতে আশ্রয় দেন তিনি। প্রত্যয়ও রাজি হয়ে যায় বাবার দেওয়া অ্যাপার্টমেন্টে। মাকে নিয়ে উঠবে না সে, আপাতত থাকার জায়গার ব্যবস্থা হোক, তারপরে না হয় বাকিটা। যেহেতু তার কাছে ডকুমেন্টস বলতে কিছুই ছিল না, তাই কোনো পেশায় নিযুক্ত হওয়াটাও সম্ভব ছিল না। মোস্তাফিজুর রহমানের আবেদনেই মাহিনুরকে পড়াতে যাওয়া, তারপর ভালো লাগা, ভালোবাসা। পরে যখন তিনি সবটা জানতে পারেন, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। এমন নাম পরিচয়হীন ছেলেকে যেন তিনি কিছুতেই মানতে পারেন না। প্রত্যয়ের পরিবারে বড় হওয়া বাবার ব্যাপারে তখনও তিনি কিছুই জানতেন না। তার কাছে প্রত্যয় প্রিয়তার কোনো পাপের ফল। আর যদিও প্রথম দিকে তিনি এইসবে মাথা ঘামাননি, তাতে কি মির্জা বাড়ির জামাতা হওয়ার যোগ্যতা তার নেই? তবে মেয়ের জিদের কাছে হার মানতেই হয় ভদ্রলোককে। একরকম মনের বিরুদ্ধে গিয়েই মুখে মুখে রাজি হন তিনি, তবে ভেতরে ভেতরে তিনি তখনও নিজেকে মানাতে নারাজ। এদিকে নানান মান অভিমানের পাল্লা শেষ করে ইশরাক এহসান ও প্রিয় ছেলের কথা ভেবেই রাজি হয়ে যান প্রিয়তার সম্মুখীন হতে। প্রিয়তার ওপর অভিমান থাকলেও একমাত্র ছেলের বিয়ে, তিনি দেখবেন না? তাকে একবার বুকে জড়িয়ে নেবেন না? প্রত্যয়ের ইচ্ছে ছিল বিয়ের দিনকেই বাবাকে নিয়ে একসাথে মির্জা বাড়িতে যাওয়ার, তারপর না হয় পরিচয় দেওয়া যাবে। বংশমর্যাদা যে তারও কম নেই। হলুদের দিনকে সকাল সকালই কল আসে প্রত্যয়ের, তার কিছু ডকুমেন্টসে সমস্যা দেখা দিয়েছে, যে কোনো সময় ভিসা রিজেক্ট হতে পারে। যদিও এইরকম সমস্যা এত বছরেও হয়নি কখনো। মায়ের থেকে বিদায় নিয়ে মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায় সে। দুপুরের পরে যখন ফেরে, তখন প্রিয়তা মাটিতে পড়ে কাতরাচ্ছে, হার্ট ফেলিওর। প্রত্যয় দ্রুত মাকে নিয়ে হাসপাতালে বেরিয়ে যায়। প্রায় 6.5 ঘন্টার ওটির পর প্রিয়তা কিছুটা স্টেবল হলেও এখনো রিস্ক রয়েই গিয়েছে। ততক্ষণে ইশরাক এহসান আর পারমিতাও সেখানে পৌঁছে গিয়েছে। প্রিয়তার কন্ডিশনের ওপর ভিত্তি করে তাকে ইমার্জেন্সির বাহিরে নিয়ে যাওয়ার কথা বলে পারমিতা নিজেই। ইশরাক এহসানও ঘণ্টাখানেকের মধ্যে সবটা অ্যারেঞ্জ করে ফেলেন। এবার যাওয়ার পালা। আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রত্যয় বেরিয়ে পড়ে। উদ্দেশ্য তার জন্য অপেক্ষারত মাহিনুরকে সবটা জানাতে হবে। তাকে জানাতে হবে মাহিনুরকে আর মাত্র কয়টা দিন অপেক্ষা করতে হবে। গাড়ি নিয়ে সাঁ করে বেরিয়ে পড়ে প্রত্যয়।
মাত্র কিছু সময় পার করেই হাইওয়ের বড় রাস্তায় উঠতেই লক্ষ্য করে তার গাড়ির ব্রেক কাজ করছে না। বেকায়দায় কিছুক্ষণ অনিয়ন্ত্রিত গাড়ির নিয়ন্ত্রণ দখল করার চেষ্টা করলেও প্রত্যয় তা আর পেরে ওঠে না। সামনে থেকে একটা কালো মতন গাড়ি এসে ধাক্কা দিতেই চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো গেঁথে যায় প্রত্যয়ের শরীরে। দক্ষ হাতে নিয়ন্ত্রণে রাখায় খুব একটা ক্ষতি হয়নি বললেই চলে। নিজের সাথে যুদ্ধ করে নিজেকে টেনে হিঁচড়ে ধ্বংস হয়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসে প্রত্যয়। বহু কষ্ট করে নিজেকে ধাতস্থ করতেই তার সামনে আগমন ঘটে এক কালো হুডিতে ঢেকে রাখা মানব। হাতে গ্লাভস, ১৯ মডেলের বন্দুক। আর প্রত্যয়ের মাথা তুলে তাকাতেই ঠিক তার বুকের বাঁ পাশটায় গুনে গুনে দুটো শুট করে। এরপর প্রত্যয়ের আর কিছুই মনে নেই। তারপর যখন হুঁশ ফেরে তখন সে হাসপাতালের শিহরে। পিয়াস আর বাবা বসা। প্রায় ৩৬ ঘন্টা যাবৎ তার হুঁশ নেই। প্রিয়তাকে পারমিতা নিজ দায়িত্বে নিয়ে গিয়েছে। আর প্রত্যয়ের ইমার্জেন্সির কন্ডিশন ছিল, তাই তাকে নেওয়া যায়নি। প্রত্যয় নিজেকে ধাতস্থ করে শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে মাহিনুরের কাছে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। প্রথম দিকে তাকে বাধা দিলেও অবশেষে পিয়াস রাজি হয়। প্রত্যয়কে নিয়ে সেই মাঝরাতেই পৌঁছে যায় মির্জা বাড়িতে। বাড়ির সাজ সাজ রবটা আর নেই। তেমন লোকজন না থাকলেও এখনো বেশ কিছু আত্মীয় রয়ে গিয়েছে। প্রত্যয় দুর্বল শরীর নিয়ে এগিয়ে যায় অনামিকা পারভিনের বাড়ির ড্রয়িং রুমের বসা। প্রত্যয়কে দেখে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলতে শুরু করেন তিনি। কোনো বাড়তি কথা ছাড়াই বলে ওঠেন, কি চাই এখানে? কেন এসেছো? মাহিনুর তোমার মুখও দেখতে চায় না। প্রত্যয় মৃদু কণ্ঠে বলে ওঠে, নূরকে ডাকুন, একটু কথা বলবো, বুঝিয়ে বলবো ওকে। ও চাইলে ওকে সঙ্গেও নেব। অনামিকা পারভিন যেন দ্বিগুণ রেগে গেলেন। নাটক করছো? আমার ভাইজি তোমার নাটকের ধার ধারে না। তুমি কি ভেবেছ ও তোমার দুঃখে গড়াগড়ি খাবে? মোটেও না। ও তোমার চেয়ে হাজার গুণ ভালো যোগ্য ছেলেকে বেছে নিয়েছে। প্রত্যয় অসহায় চোখে তাকায়। এত কথা সে শুনতে চায়নি। সে শুধু মাহিনুরকে চেয়েছে। অনামিকা পারভিন আরো রেগে গিয়ে বলে ওঠেন, মাহিনুর নিজের জন্য সোনা আর আমার ছেলেকে বেছে নিয়েছে। সে তার যোগ্য। এবার প্রত্যয় খানিকটা চমকায়। কথার মানে স্পষ্ট করার জন্য পুনরায় প্রশ্ন করে, মানে? মানে বোঝো না? মাহিনুর বিয়ে করেছে আমার অপূর্বকে। ও কেন স্বামী ছেড়ে যাবে তোমার সাথে? প্রত্যয় চমকায়, ভীষণ খায়। কি বলছে এই মহিলা? তবে অনামিকা পারভিনের কথা কর্ণপাত না করে ভেতরে যেতে নিলে এবার বাদ সাধে অপূর্ব। হাতে থাকা ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা তার দিকে ছুড়ে দিয়ে বলে ওঠে, মাহিনুর এখন শুধু মাহিনুর নয়, ও এখন ইয়াসির আরাফাত অপূর্বর স্ত্রী। আমি বেঁচে থাকা অবস্থায় কোনো পরপুরুষকে নিশ্চয় তার কাছে যেতে দেব না। এখন বলো, তুমি নিজে থেকে চলে যাবে নাকি জোর খাটাতে হবে? প্রত্যয় অপূর্বর কথা শুনল কি শুনল না বোঝা গেল না। তার দৃষ্টি নিবদ্ধ কাগজটার দিকে। এরই মাঝে পিয়াস উদ্ভ্রান্তের মতো করে তার কাছে এগিয়ে আসে। অসহায়ভাবে ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাই, বড় মা মানে তোমার মা এক্সপায়ার করে গিয়েছে। উনি আর নেই। কফিনের শেষ পেরেকটাও লেগে যায়। একসঙ্গে প্রিয় দুই নারীকে হারিয়ে নিজের নার্ভের ওপর নিয়ন্ত্রণ হারায় প্রত্যয়। পাহাড়ের মতো শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তারপর নিজের মধ্যে থাকা প্রিয় নামক সমস্ত অস্তিত্বই মুছে দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যয় এহসান বানিয়ে নিয়েছে সে। ওয়াশরুমের মিররের দিকে তাকিয়ে বাঁকা হাসে সে। ঠোঁটের হাসি, চোখে ব্যথা, আর বুকের সেই জায়গাটাতে বুলেটের ক্ষতের দাগ, যেখানে ঠাঁই নিয়েছিল এক বিনা নিমন্ত্রণে আসা প্রজাপতিকে। প্রত্যয় বুকের ক্ষততে হাত বোলায়। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে গেয়ে ওঠে দুটো লাইন, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনেরই মানুষ কাঁচা সোনা। দেখেছি 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 রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিনের ভাব তরঙ্গে ভেবেছি কত রঙ্গে।
সুজনের সঙ্গে হবে দেখাশোনা। হাসপাতালের করিডোরে বসে আছে মাহিনুর। কাকলি আন্টির অবস্থা ভালো নয়। বেলা গড়িয়ে দুপুর, গলাটা শুকিয়ে গিয়েছে তার। মাহিনুরের পেছনে ফিরে তাকাতেই দেখে পানি, কোক, জুস, কফি সবকিছুই হাতে দাঁড়ানো অপূর্ব। মাহিনুর বিরক্তি নিয়ে তাকায়। অপূর্ব চোখ হয়ে মুখে সরলতা ফুটিয়ে বলে ওঠে, তুমি কি খেতে চাও জানি না, তাই সব এনেছি, যেটা ইচ্ছে নাও। মাহিনুর কপাল কুঁচকে বলে ওঠে, আপনি কি পাগল অপূর্ব ভাই? মাহিনুর পেছন ফিরে যেতেই অপূর্ব তাকে টেনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এখন এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে যাবে। নিজে থেকে না গেলে জোর করে তুলে নিয়ে যাব তোমায়। আমার সেই অধিকার আছে। মাহিনুর রাগী চোখে তাকায় তার দিকে। সারাদিন হাসপাতালে কেটেছে তাদের। প্রায় সন্ধ্যা নেমেছে। কাকুলি আন্টির অবস্থা কিছুটা ফিরেছে, তবে হুঁশ এখনো ফেরেনি। ডাক্তার বলেছে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। অনামিকা পারভিন থাকবে আর বাকিরা বাড়িতে যাবে। মাহিনুর মির্জা বাড়িতে ফিরবে না, তবে শেফালী বেগম, শশী সাহেব আর বার কয়েক তাকে জিদ করলেও সে স্পষ্ট না করে দেয়। গোটা দিনটাই অপূর্বে দূরে দূরে থেকেছে। ইচ্ছে করে একটিবারও মাহিনুরের কাছে ঘেঁষেনি, প্রয়োজন ছাড়া একটি কথাও বলেনি। কিন্তু মাহিনুরের এমন লাজুক আস্থা দেখে অপূর্ব তার নিজেকে ধরে রাখতে পারে না। এমন অসুস্থ, দুর্বল, নাজেহাল অবস্থায় একা একা ঐশ্বর্যর বাড়িতে সে তাকে থাকতে দিতে পারে না। কেন যেন মন টানছে না। তবে একগুঁয়ে জিদ্দি মাহিনুর যেন পণ করেছে সে কারোর কথাই শুনবে না। তবে এবার তো তাকে ছাড়া যাবে না। অপূর্ব বড় বড় পা ফেলে এগিয়ে যায় মাহিনুরের দিকে। তবে মাহিনুরের তাতে বিন্দুমাত্র হেলদোল নেই। সে অপূর্বকে এড়িয়ে যেতে নিলে অপূর্ব তার হাত টেনে ধরে, এক ঝটকায় কাছে এনে দাঁড় করিয়ে দেয়। মাহিনুর রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে ওঠে, হাত ছাড়ুন অপূর্ব ভাই, বললাম তো হাত ছাড়ুন। অপূর্ব বড় বড় দম নেয়। শশী ততক্ষণে এগিয়ে আসে, তবে তাদের মাঝে কথা বলার মতো অনাধিকার চর্চা করা তার স্বভাবে নেই, তাই সে মুখে কুলুপ এঁটে আসে। অনামিকা পারভিন এগিয়ে এসে বলে ওঠে, এত নাটক কার থেকে শিখেছিস? ও যখন নিয়ে যেতে চাইছে, যা, সমস্যা কোথায়? স্বামী তো। অপূর্বের হাতের বাঁধন ঢিলে হয়ে যায়। মাহিনুরের হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, মানি না, কখনো মানবও না। অনামিকা পারভিন দাঁতে দাঁত পিষতে পিষতে বলে ওঠে, কেন মানবি না? বিয়ে তো বিয়েই। মায়ের মতো নাটকবাজ হয়েছিস। মানলে যে অন্য পুরুষের সাথে ঢলাঢলি হবে না। অপূর্ব মাকে ধমকিয়ে থামিয়ে দেয়। কাকে কি বলছো? মাথা ঠিক আছে তোমার? মাহিনুর এক হাতে অপর হাতটা চেপে ধরে। হাতে কিছুটা ব্যথা পেয়েছে, তবে হাতের ব্যথার চেয়ে চোখে ব্যথাটা তার বেশি। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। সে মুছে নিয়ে বলে ওঠে, কোন বিয়ে? জোর করে বাবার আধমরা শরীর দেখিয়ে বলেছিলে সই না করলে চিকিৎসা করাবে না, মেরে ফেলবে। মেয়ে হয়ে বাপের লাশ দেখতে পারতাম? ভুলে গেছি সব? ওভাবে বিয়ে হয়? কেন মানব? অপূর্ব অবিশ্বাসের দৃষ্টিতে মাকে দেখছে, যেন সে কিছুই বিশ্বাস করতে পারছে না। অনামিকা পারভিন থতমত খায়, তবে এতে দমে যায় না সে। ওটা আমার ইচ্ছে ছিল না, তোর বাবারই ইচ্ছে ছিল। তাই ভাই নিজেই বলেছিল অপূর্বকে জামাই হিসাবে দেখতে চায়, বিয়ে না করলে চিকিৎসা করতে দেবে না। আর তুই আমাকে দোষ দিচ্ছিস? নিজে নষ্টামি করে মুখ পুড়িয়ে বাবাকে খেলি। ভুলে কেন যাবি? মনে রাখ, বাপের খুনের কথা মনে রাখ। মাহিনুর তাচ্ছিল্য হাসি হাসে। শাক দিয়ে মাছ ঢাকা তার ফুপু ভালোই জানে। তারপর অপূর্বের দিকে তাকিয়ে বলে ওঠে, সম্পদের জন্যই তো আমাকে চাই, তাই নয় কি? তবে বিয়ের কাগজের জায়গায় একেবারে দলিলের কাগজে সই নিয়ে নিলেই তো লেটার চুকে যেত। এত যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না। অপূর্ব চোখটা বন্ধ করে দম নেয়। রাগ তার মাথায় চড়ে গিয়েছে। মাহিনুরের সব অপমান বারবার সহ্য করা গেলেও এই অপমান সে মানতে পারে না। তার ভালোবাসার মিথ্যা নয়, মাহিনুরের সম্পদ। সে তো থুতু ফেলার কাজেও ব্যবহার করবে না। সে কি জানি অপূর্ব তার জন্য প্রাণ দিতে পারে? না, শুধু প্রাণ কেন দেবে, প্রাণ নিতেও তো পারে। অর্থ, সম্পদ, প্রাচুর্য তার কি কম আছে?
সেগুলোকে তুচ্ছ করে সে বারবার মাহিনুরের কাছে গিয়েছে, তার পায়ে পড়ে থেকেছে শুধু একটুখানি ভালোবাসা পাওয়ার আশায়। সমাজ সংসার সব আগুন থেকে বাঁচিয়ে রেখেছে, এতটুকু আজ তার শরীরে লাগতে দেয়নি। এতগুলো বছর সে কি একটিবারও তার ওপর জোর খাটিয়েছে? অধিকার থাকা সত্ত্বেও সে কি কখনো ব্যবহার করেছে? তার অর্থ সম্পদ নাকি তাকে ছুঁয়ে দিয়েছে তার ইচ্ছের বিরুদ্ধে? দেয়নি। তবে এত অপবাদ কেন দেবে তাকে? মাহিনুর অপূর্ব রাগ আন্দাজ না করে চেঁচিয়ে ওঠে, আনুন দলিল, সই করে দিই, তারপর আমায় মুক্তি দিন। অপূর্ব চোখ খুলে তাকায়, রাগে লাল হয়ে থাকা নাকের ডগা ফুলিয়ে বলে ওঠে, থাপ্পড় চেনো মেয়ে? থাপড়ে তোমার গাল লাল করে দেব। আমায় অপমান করছো, করো, মেনে নিয়েছি। আমার ভালোবাসাকে অপমান করার দুঃসাহস কি করে হয় তোমার? অপূর্বর ধমকে কেঁপে ওঠে মাহিনুর। এই প্রথম অপূর্ব তার সাথে এভাবে কথা বলল। তাদের মাঝে বাঁধ সাধে শেফালি বেগম। নিজের অধিকার দেখাতে যে না, সেই অধিকার তোমার নেই। কাগজে একটা সই করে দিলেই বিয়ে হয়ে যায় না। ওকে জিজ্ঞেস করো, ও কি কবুল বলেছে? তুমি বলেছ? কলেমা পড়ে স্বীকার করেছ নিজেদের স্বামী স্ত্রী হিসাবে? না তো। তবে কিসের বিয়ে, কিসের অধিকার? শেফালি বেগম প্রো হাসে, যেন তিনি কথাগুলো বলে কোনো যুদ্ধ জয় করেছেন। মাহিনুরও একটু শান্ত হয়, অপূর্বের দিকে ঘৃণা ভরা চোখে তাকায়। তবে আমি গেলাম। অপূর্ব পুনরায় বাদ সাধে, যাবে না তুমি? কবুল বলনি? বলো। বলে এত সমস্যা? বেশ, এবার বলবে। এবার ধর্ম মেনেই বলবে। আমারও অধিকার জন্মাবে। তখন নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হবে না। কথাগুলো বলেই মাহিনুরকে টেনে নিয়ে যেতে থাকে অপূর্ব। সবাই তাকিয়ে দেখছে, কারোর মুখে কোনো কথা নেই। শশীর চোখে পানি, তবে মুখে কথা নেই। শেফালি পারভীনও দীর্ঘশ্বাস ফেলে। বিষয়টির গভীরতা বুঝে তিনি কিছু বলতে পারেন না। তবে তিনি চান না মাহিনুর মির্জা বাড়িতে ফিরুক, তাতে শশী কষ্ট পাবে। তিনি ফোনটা বার করে ঐশ্বর্যকে কল করেন, জানান এক্ষুনি এসে যেন মাহিনুরকে যেন সে নিয়ে যায়, নয়তো কিছু একটা হবে, খুব বড় কিছু। অপূর্ব জোর করে নিয়ে গিয়েছে তাকে। বিষয়টি মোটেও ছোট নয়। ঐশ্বর্যও ছটফটিয়ে ওঠে। সে তখন এহসান বাড়িতে ছিল, সঙ্গে ঐশ্বর্যের বাবা, মা, ভাই অনিকেতও উপস্থিত ছিল। কোনো একটা বিশেষ প্রয়োজনে তারা দেশে ফিরেছে। দেশে ফিরেই সরাসরি এহসান বাড়িতে উঠেছে তারা। ইশরাক এহসানের জরুরি তলব। সন্ধ্যায় একসাথে বেশ টুকটাক আলাপচারিতার মাঝেই ঐশ্বর্যকে অস্থির হতে দেখে পারমিতা। ছোট্ট করে প্রশ্ন করে, কিছু কি হয়েছে? আন্টি, আমাকে যেতে হবে। কোথায় যাবে এখন? যেও না, এখানে তোমার প্রয়োজন। এখানে তোমাদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তোমার সব জানার অধিকার রয়েছে। বাবার প্রশ্নে ঐশ্বর্য বলতে গিয়েও থেমে যায়। মির্জা বাড়ির মাহিনুরের কথা বলেই বাবা রেগে যায়। অনিকেতের ঘটনার পর তিনি মির্জা বাড়ির সাথে তেমন সম্পর্ক রাখেনি বললেই চলে। অনন্যা পারভীন ভাইদের সাথে সম্পর্ক রাখলেও স্বামীকে জোর করেনি কখনো। ঐশ্বর্য ছোট্ট করে উত্তর দেয়, আসছি। প্রত্যয় তখন তার পাশেই বসা ছিল। পাশে থাকার দরুন কথাগুলো তার কান অবধিও পৌঁছে গিয়েছে। ঐশ্বর্যের সাথে সেও উঠে দাঁড়ায়। আমিও যাব। শুনেছি সব। ঐশ্বর্য ভোঁতা মুখ করে বলে ওঠে, প্রয়োজন পড়বে না। ঐশ্বর্যর কথা উপেক্ষা করে সে গাড়ির চাবি পকেটে ভরে বেরিয়ে যায়। ঐশ্বর্য মাথা নিচু করে বেরিয়ে যায়। পারমিতা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, এবার বোধহয় দুটোকে একসাথে বেঁধেই দিতে হয়। ঐশ্বর্যের বাবা ভদ্রলোকও মুচকি হাসেন। প্রত্যয়কে নিজের জামাতা হিসেবে বহুদিন আগে থেকে কল্পনা করে রেখেছেন তিনি। রুক্ষ গলায় বলে ওঠেন, নিজের ছেলেটা তো মানুষ হলো না, অন্তত জামাই তো মনের মতো হবে। অনিকেত হাসে। পিতার এমন অপমানজনক কথাতে যেন তার কিছুই যায় আসছে না। সবার হাসির আড়ালে ইশরাক এহসানের গোমড়া মুখটা ঢেকে গিয়েছে। কিছু একটা নিয়ে তিনি গম্ভীর হয়ে আছেন। পারমিতা সেটা বুঝলেও গুরুত্ব দেন না। অপূর্ব মাহিনুরকে মির্জা বাড়িতে নিয়ে আসে। একরকম টেনে হিঁচড়ে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজাটা আটকে দেয়। শেফালি বেগম, শশী আহমেদ তাদের পিছু পিছু এলেও অপূর্ব ততক্ষণে
মাহিনুরকে নিয়ে দৌড় দিয়েছে। সে মোটেও বিচলিত নয়। শাহেদ শেফালি মুখ চাওয়াচাই করে, তবে শশী বাবা মায়ের কোনো কিছুতেই গুরুত্ব না দিয়ে ছুট লাগায় অপূর্বর ঘরের দিকে। শেফালিও হন্তদন্ত হয়ে মেয়ের পিছু নেন। এদিকে মাহিনুরকে ঘরে এনে বিছানায় ছুড়ে দেয় অপূর্ব। মাহিনুর ভয়ে ততস্থ হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। তারপর পরনের শার্টটা খুলে ছুড়ে দিয়ে এগোয় আলমিরার দিকে। তবে মাহিনুর এই সুযোগকে বিনষ্ট না করে বিছানা থেকে উঠে দৌড় দেয় দরজার দিকে। তবে তার হাত ছিটকিনি খোলার পূর্বেই অপূর্ব ধরে ফেলে শক্ত করে। তার দেওয়ালের সাথে চেপে বাঁ হাতে চুলগুলোকে জড়িয়ে তাকে কাছে টেনে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, একটা প্রশ্ন করব, ছোট্ট একটা প্রশ্ন। বলতে পারো মাহি কার ভালোবাসার জোর বেশি, তোমার না আমার? কার অপেক্ষার প্রহর বেশি দীর্ঘ, তোমার না আমার? আর এই রংহীন বসন্তে কার ভালোবাসার রং বেশি গাঢ় হবে, তোমার না আমার? ভয়ে তটস্থ মাহিনুরের গলা শুকিয়ে আসছে, ঠোঁট কাঁপছে, সেই সঙ্গে সারা শরীর। অপূর্ব এমন আনাড়ি দীর্ঘ প্রশ্নের উত্তরে বিড়ম্বনা না করে কাঁপা কাঁপা ঠোঁটে উত্তর করে মাহিনুর, আমি অভিশাপ দিলাম, আপনি ধ্বংস হবেন অপূর্ব ভাই, দয়া করে ছেড়ে দিন, পায়ে পড়ি, তেমন কিছু ঘটালে আমি নিজেও ধ্বংস হয়ে যাব। অপূর্ব বাঁকা হেসে জবাব দেয়, তোমার ভালোবাসার অভিশাপ আমি আমৃত্য বয়ে বেড়াতে রাজি। ধ্বংস সে তো কবেই হয়ে গিয়েছি, তবে আমি সত্যি চাই তোমাকে ধ্বংস করতে। মাহিনুর অপূর্বের চোখের দিকে তাকায়। অপূর্বের ঘোলাটে চোখ, মাহিনুরের নীরবতা, এরপর নীরব অপূর্ব। দরজায় ক্রমাগত আঘাতের শব্দ, কান্নারত শশীর গলা, শেফালি বেগমের সাবধান বাণী, সব মিলিয়ে এমন বিষাক্ত সময়ে যদি বিষাক্ত কোনো ঘটনা ঘটে যায়, পৃথিবী কি আমাকে ক্ষমা করবে? ছেড়ে দিন অপূর্ব ভাই, প্লিজ, পায়ে ধরছি। আমাদের মাঝে এই মুহূর্তটা সত্যি নিষিদ্ধ। আমি সহ্য করতে পারবো না। আমাকে এভাবে ধ্বংস করার দায় নিয়ে আপনি ভালো থাকতে পারবেন তো? মাহিনুর এতটুকুন বলেই মুখটা ঘুরিয়ে নেয়। চোখে মুখে আছড়ে পড়া অপূর্বর নিঃশ্বাস যেন তার কাছে বিষের মতো লাগছে। এই ভয়ঙ্কর দম বন্ধকর মুহূর্তটা সে চায় না। অপূর্ব মুচকি হাসে। মাহিনুরের মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। এভাবে খানিকটা সময় পার করে মাহিনুরকে ছেড়ে দেয় অপূর্ব। চোখে মুখে পড়ে থাকা চুলগুলো যত্ন সহকারে কানের পিঠে গুজে দেয়। হাতের উল্টো পাশ দিয়ে তার গালটা হালকা করে ছুঁয়ে দিয়ে দূরে সরে যায়। মাহিনুর লজ্জাবতী লতার ন্যায় গুটিয়ে গিয়েছে। মাহিনুর কাছে অস্বস্তিতে নিঃশ্বাস আটকে আসছে তার। অপূর্ব তাকে এনে খাটে বসিয়ে দেয়। এখন থেকে উঠবে না, উঠলে এরপর দড়ি দিয়ে বেঁধে রাখবো তোমায়। মাহিনুর ঠোঁট উল্টে কেটে দেয়। অপূর্ব হাসে। তারপর দেরাজের লকার থেকে যত্ন করে রাখা তাদের বিয়ের কাগজটা বার করে মাহিনুরের সামনে এসে তার হাঁটু গেড়ে বসে পড়ে। যদি জোর করার হতো তবে কবেই করতাম, ছলনা করতে চাইনি, তবে করে ফেলেছি। ছিল না, হুঁশ ছিল না, মাথা কাজ করেনি, তোমার নেশা চড়ে গিয়েছিল, মনে হয়েছিল এটা করলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। তবে আমি আমার ভালোবাসায় কোনো কলঙ্ক রাখতে চাই না। গোটা পৃথিবীতে চাঁদের কলঙ্ক খুঁজে পেলেও অপূর্বর ভালোবাসায় এক ফোঁটাও কলঙ্কের দাগ কেউ কখনো খুঁজে পাবে না। একটু থেমে নিজেকে শান্ত করে মাহিনুরকে কাগজটা দেখিয়ে বলে ওঠে, এটা দেখেছো? এই কাগজটাই তোমার ভালোবাসার কলঙ্ক। আমি তোমায় বিয়ে করতে চাই, তবে অবশ্যই সেটা জোর করে নয়। অপূর্ব তার বিশুদ্ধ ভালোবাসার প্রমাণ বারংবার দেবে। আমি হারাবো না, তোমাকেও জিততে দেব না। আর পরের বার আমি তোমায় দেন মোহরানায় আমার অস্তিত্বই দিয়ে দেব, বদলে তুমি দেবে নিজেকে। তখন আর অপবাদ দিতে হবে না কেউ, মাহিনুর। তারপর বাঁ হাতে থাকা লাইটার দিয়ে কাগজের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে দেয়। মাহিনুর থমকে গিয়েছে, কান্না করাও বন্ধ করে দিয়েছে। এটা কি করলেন? আমার ভালোবাসাকে কলঙ্ক মুক্ত করলাম? মাহিনুর অবাক হয়ে প্রশ্ন করল। আমাদের বিয়ে থাকবে না, শেষ হয়ে গেল।
অপূর্ব হাসে। খুব থাকবে, তবে এভাবে নয়, ভালো করে ভালো থাকবে, সত্যিকারের বিয়ে হয়ে থাকবে। তুমিও কবুল বলবে, আমিও বলবো। মাহিনুর কপাল কুঁচকায়, মুখটা ঘুরিয়ে বলে ওঠে, আমি বলবো না। ততক্ষণে আগুনের লেলিহান শিখা কাগজটাতে জ্বালিয়ে দিয়েছে, সঙ্গে অপূর্বর হাতটাও। মাহিনুর উঠে দাঁড়ায়, অপূর্বকে পাশ কাটিয়ে পালিয়ে যায়। আমি সত্যিই বলবো না অপূর্ব ভাই, কখনো না। মাহিনুর ঘর থেকে বেরিয়ে যায়। দরজায় তখনও শশী দাঁড়ানো। মাহিনুর বার হতেই সে ভেতরে ঢুকে যায়। তুমি তো অমন নাও অপূর্ব ভাই, তবে কি করলে, কেন করলে? তবে কি আমি তোমায় আর সম্মান করতে পারবো না? অপূর্ব খুব জোরে হাসে। এখান থেকে চলে যা শশী, নয়তো থাপ্পড় তোর গালে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেব। ভবিষ্যতে আমার আশেপাশে আসার সাহস পাবি না। সাহস পেলেও হাড় হাড্ডিতে জোর পাবি না, আউট। শশী দমে যায়, মাথা নিচু করে কিছুক্ষণ তাকিয়ে বেরিয়ে যায়। মাহিনুর এক ছুটে সদর দরজা দিয়ে বার হতেই তার চোখে মুখে এসে থামে প্রত্যয়ের গাড়িটা। ঐশ্বর্য বার হতে মাহিনুর তাকে জড়িয়ে কান্না করে দেয়। এদিকে প্রত্যয় হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা তার বুঝে আসছে না। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তাকে ঐশ্বর্যের থেকে টেনে সোজা করে দাঁড় করায়। কি হয়েছে নূর, সবটা ঠিক আছে? মাহিনুর নেতিয়ে পড়া মুখটা তুলে তাকায় তার দিকে, নিজেকে শক্ত করে উত্তর দেয়, আপনাকে কে আসতে বলেছে? কি চাই এখানে? যখন আসার ছিল তখন তো আসেনি, তবে এখন কেন? প্রত্যয় ভুরু কুঁচকে তাকায়, মাথা ঠিক আছে? মাহিনুর উত্তর করে, মুখ ঘুরিয়ে নেয়। প্রত্যয় দম নিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এবার যাবো চলে, থাকতে হবে না এখানে। মাহিনুর তার থেকে দূরে সরে দাঁড়ায়। শুনুন মিস্টার প্রত্যয় এহসান, আমি আবারও বলছি, আমার কাউকে চাই না, না বিশ্বাসঘাতক প্রিয়কে, না হুট করে ফিরে আসা দয়া দেখানো প্রত্যয় এহসানকে। আমি নিজের সাথে নিজেই ভালো আছি, চলে যান। প্রত্যয় তাকে আটকাতে গিয়েও ফিরে আসে। শোনো মেয়ে, আমি তোমার সহ্য শক্তির সীমা চেয়েও বেশি সহ্য করেছি, শুধু তোমার জন্য। আর পারছি না, পারবও না। ফিরে এসো বলছি। যাবে না তুমি? বিনা অপরাধে এত বড় শাস্তি আমায় মোটেও মানাবে না। তবে মাহিনুর পেছনে ফিরে তাকাতে না। আমি শুধু নিজের সঙ্গে থাকতে চাই, আর কারোর সাথে নয়। ঐশ্বর্য এবার চুপ, যেন তার মুখের ভাষা ফুরিয়ে গিয়েছে। মস্তিষ্কে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, প্রত্যয় ভাই কি প্রিয়? যদি তাই হবে, তবে এবার সে কি করবে? বাবুই সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নাকি চুপচাপ সব ছেড়ে ছুড়ে চলে যাবে? প্রত্যয় ততক্ষণে হাঁটু গেড়ে বসে পড়েছে। কিছু সময় নিজেকে শান্ত করে বলে ওঠে, ঐশ্বর্য, তোর কাছে শুধু একটাই চাওয়া, তুইও নূরের সাথে এখান থেকে যা। আমি ওকে একা রেখে শান্তি পাবো না। ঐশ্বর্য মুখ খোলে, এখানে ওর স্বামী আছে। প্রত্যয় চোখ বন্ধ করে ঐশ্বর্যের গলা অবধি হাত গেলেও নিজেকে সংযত করে, আমি এমনিতেই চলছি, আর জ্বালাস না, দোহাই লাগে। ঐশ্বর্য হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে মির্জা বাড়ি দিয়ে হাঁটা ধরে। সত্যি বলো, তুমি প্রিয়, তাই না? প্রত্যয় উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই বসন্তে সব আছে, শুধু রং নেই। সব রং কেউ একজন চুষে নিয়ে সবাইকে বিবর্ণ করে দিয়েছে। তবে এবারের বসন্তটা সবটা ঠিকঠাক করার পালা। এলো প্রত্যেকটা জীবনে গুছিয়ে নেওয়ার পালা। মাহিনুর এবার উল্টো হাঁটে, পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করে, পুনরায় গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয় অপূর্বের ঘরে। অপূর্ব সিগারেট হাতে বারান্দায় দাঁড়িয়েছিল, মুখে অদ্ভুত হাসি, চোখে তীক্ষ্ণ ক্ষোভ আর রাগ ঠিকরে পড়ছে। মাহিনুর অপূর্বর বিছানায় গিয়ে বসে। অপূর্ব সিগারেট ফেলে মাহিনুরের কাছে আসে, ফ্লোরের কাছে বসে মাহিনুরের মুখের দিকে তাকায়। ফিরে এলি কেন? জানি না। অপূর্ব ঠোঁট প্রসারিত হয়, তুই খুব বোকা মাহি। তুই বাড়িতে এসেছিস সে দেখেছে, তবে আমার কাছে এলি সে কি দেখলো না? না তো, প্রয়োজন ছিল এখানে আসার, চাইলে অন্য যে কোনো ঘরে যেতে পারতি। ওকে জ্বালাতে গিয়ে আমাকে কেন জ্বালাচ্ছিস? মাহিনুর বোকা বনে যায়। সত্যি তো, সে প্রত্যয়কে কষ্ট দেবে বলেই এখানে এসেছে।
তবে এ ঘরে না এলেও পারতো। আপনি শশীকে কেন ভালোবাসেন না? ওকে কি ভালোবাসা যায় না? কেন আমি? অন্য কেউ নয় কেন? একটা কথা শুনেছিলাম, মনে রেখেছিস? রেখেছি এখনো। আমি তোকে কতটা ভালোবাসি তা হয়তো বলতে পারবো। কেন বাসি? পারবো না। মাহিনুর আর কথা বাড়ায় না। অপূর্ব উঠে গিয়ে তার আলমিরার লকারটা খোলে, তার যত্নে রাখা বন্দুকটা বার করে। মাহিনুর কেঁপে ওঠে ভয়ে। অপূর্ব ভাই, আপনার হাতে ওইটা কি? ওইটা কি খেলনা? বলছেন না কেন? ও, ওটা কি? কি করবেন ওটা দিয়ে? অপূর্ব আবারও হাসে, তবে উত্তর করে না। ফ্লোরে বসে পড়ে থাকা শার্টটা গায়ে জড়িয়ে হাঁটা দেয় বাহিরের উদ্দেশ্যে। অপূর্ব ভাই, ওটা কেন নিয়েছেন? অপূর্ব মাহিনুরের উদ্বেগকে গ্রাহ্য না করে জবাব দেয়, চলেই চাইলেই এই ঘরে ঘুমিয়ে যাও। আমি আজ ফিরবো না, কালও ফিরবো না, কবে ফিরবো জানি না, তবে আমি ফিরবো এতটুকু বলতে পারি। তারপর বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। ইশরাক এহসান রকিং চেয়ারে চোখ বুজে বসে আছে। পারমিতার আসার ধ্বনিতে চোখ খুলে তাকায়। পারমিতা কিছু একটা আন্দাজ করে বাঁকা হাসে। কিছু বলবেন মনে হয়? ইশরাক এহসান মাথা নাড়ে। কথা গলার কাছে এসে আটকে গিয়েছে। হঠাৎ উকিল বন্ধুকে ডেকে পাঠালে? ছেলের বিয়েতে এত তাড়া কেন? এবার ইশরাক এহসান উঠে বসে, চোখের চশমাটা আটকাতে আটকাতে বলে ওঠে, তাড়া তো তোমার বেশি। তুমি জানো প্রত্যয় বিয়ে করতে চায় না, তবুও কেন জোর করছো? পারমিতা স্বামীর কথায় একটু অসন্তুষ্ট হয়। ঐশ্বর্যর বাবাকে তো আমি ডেকে পাঠাইনি, তুমিই ডেকেছ। হ্যাঁ ডেকেছি, তবে বিয়ের জন্য নয়, অন্য কাজে। পারমিতা বিছানায় বসে। সব সম্পত্তি ছেলেকে দিয়ে দিচ্ছ? ইশরাক এহসান যেন এই প্রশ্নের জন্যই মুখিয়ে ছিল। চোখের চশমাটা আটতে আটতে বলে ওঠেন, এই যে আমার ব্যবসা দেখছো, তার পুঁজি ছিল প্রিয়তার গহনা আর তার বাবার দেওয়া বাড়ি বিক্রির টাকা। ব্যবসার পরিকল্পনা ছিল প্রিয়তার। ব্যবসার বও না বোঝা পুরুষটিকে সে টাকার কুমির বানিয়ে দিয়ে গেছে। সেই হিসেবে প্রিয়তার জিনিস তার ছেলে প্রিয়রই প্রাপ্য নয় কি? পারমিতা থম মেরে বসে। পিয়াসের কি হবে? ও ওর বাবারটা পাবে। আমি পিয়াসের সাথে কথা বলেছি, ও এতে কোনো আপত্তি নেই, তবে প্রিয়তার রেখে যাওয়া জিনিসে কেবলমাত্র তার প্রিয়রই অধিকার রয়েছে। পারমিতা এবার বাঁকা হাসে। রেখেই তো গিয়েছিল, থেকে যায় তো। সব মায়েরা তো এটা পারে না, নিজের কোলের বাচ্চাটাকে ফেলে রেখে। থামো, অতীত টেনো না। প্রিয়তা কি করেছে, কেন করেছে, সেই জবাব আমি তোমার কাছ থেকে চাইনি। কথার মাঝেই তিনি ভাবুক হয়ে ওঠেন। চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওঠে, ওর মুখটাও শেষবারের মতো তুমি দেখতে দাওনি। আমি বড়ই কাপুরুষ। একটিবারও জানার আগ্রহ দেখায়নি আমার দুর্দিনের সঙ্গিনী কেন চলে গেল। শেষবারের মতো ওর মুখটাও দেখে যেতে পারলাম না। লাশটা কি দেখেননি? কাফনে মোড়ানো। আপনাকে বারণ করেছিলাম। ইশরাক এহসান বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলে ওঠে, আমি জানি না তুমি কি চেয়েছিলে। এখন সেটা জানতে চাইলে বড্ড বিলম্ব হয়ে যায়। ভদ্রলোক এতটুকু বলেই চোখটা বন্ধ করে নেয়। পারমিতা জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মনে মনেই আওড়াতে থাকে, কি চেয়েছি? প্রশ্ন করো না। কি চাই জানতে চাও? তোমার সুপুত্রের ধ্বংস চাই। ওকে মৃত্যু আমি দিতে পারবো না, কারণ আমি ওর মা। ১.৫ মাস বয়স থেকে ওকে খাইয়ে পরিয়ে বড় করেছি। তবে ওকে ক্ষমা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি ওর নিজের মা নই। সম্পদ আমি চাই না, শুধু চাই প্রিয়র আর্তনাদ। ও কষ্ট পেলেই আমার মনে হবে আমি আমার সন্তানদের সাথে ন্যায় করেছি। ও সুখে থাকলে আমার সন্তান আমাকে অভিশাপ দেবে। মা হয়ে সন্তানের অভিশাপ শুনবো কি করে? ওর পাপের ফল তো ওকেই ভোগ করতে হবে। পারমিতার হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নেয়। নিজেকে শক্ত রাখতে চায়। এর মাঝেই বাড়ির সদর দরজা দিয়ে একটি গাড়ি প্রবেশ করে। রক্তে ভেজা জবজবে শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করে প্রত্যয় এহসান।
সদর দরজা পেরোতেই পারমিতা এহসান তার মুখোমুখি এসে দাঁড়ায়। প্রত্যয় কপাল বেয়ে রক্ত পড়ছে, ঠোঁটের দিকটায় কাটা, হাতেও ক্ষতের দাগ যেন থেতলে গিয়েছে, শার্টেও বেশ খানিকটা রক্ত লেগে আছে। পারমিতা তড়িঘড়ি করে এক গ্লাস পানি আর তার দিকে এগিয়ে দেয়। প্রত্যয় বাঁকা হেসে তাকে পাশ কাটিয়ে যেতে নিলে পারমিতা বলে ওঠে, এক খুনিকে এত যত্ন করেছি, কিন্তু তা তোমার পছন্দ হচ্ছে না? প্রত্যয় হাসে। আপনিই তো বলেন আপনি না আমার আম্মা। আম্মারা সন্তানের সব পাপ ক্ষমা করে দেন। আমি তোমার মা নই, আমি তোমার সৎ মা। প্রত্যয় জোরে জোরে হেসে ওঠে। আপনি যে নিজের প্রত্যয় এহসানের সৎ মা হিসাবে জাহির করেন, তা কি মিস্টার এহসান জানে? না মানে জানা উচিত। পারমিতা গ্লাসটা ছুঁড়ে দিয়ে বলে ওঠে, জানাও, জানিয়ে দাও তোমার বাবাকে। বারণ করেছে কে? তবে উনি তোমার বদলে আমাকে বিশ্বাস করবেন। একটু থেমে আবারও বলে ওঠেন, কার সাথে মারামারি করেছো? নিজের বন্ধুর সাথে? প্রত্যয় রাগে লাল হয়ে যাওয়া চোখ দুটো মেলে তাকায়। ওই জানোয়ারকে আমার বন্ধু বলবেন না। ব্লাডি ফাকিং বিস। অনিকেত ওপর বেশ রাগ তোমার, তাই না? প্রত্যয় চুপ থাকে। এই একটা কালসাপ তার জীবনটা ধ্বংস করে দিয়েছে। মির্জা বাড়ি থেকে বার হতেই রাস্তায় বাঁধ সাধে অনিকেত। অত্যন্ত বিচলিত এলোমেলো প্রত্যয় তাকে এড়িয়ে যেতে গেলেও অনিকেতের আগ্রহের কাছে হার মানে। হ্যাঁ রে বন্ধু, তোর অবস্থা তো আমার চেয়েও খারাপ। আমি তো না পেরে হারিয়েছি, আর তুই তো পেয়েও হারালি। আগে তোর কপাল দেখে আমার হিংসে হতো, এখন ভয় লাগে। গরিবের দেবদাস তোর পারু বোধহয় আজ দাম্পত্যের প্রসেসিংয়ে বেশ জোরালোভাবেই শুরু করবে। তারপর তার সন্তান আব্বা ডাকার বদলে তোরে মামা ডাকবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে তোকেও খুশি করানোর দায়িত্ব কিন্তু আমার। কি বলিস? মাহিনুরকে তুলে আনবো যদি বলিস, কাল তোর ব্যবস্থা করিয়ে দিই। বন্ধু হিসাবে এতটুকু তো করতেই। অনিকেত আর কথা বলতে পারে না। ততক্ষণে প্রত্যয় তার নাক বরাবর দুটো ঘুষি বসিয়ে দিয়েছে। এদিকে অনিকেতও দমে যাওয়ার পাত্র নয়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ অনিয়ন্ত্রিত যুদ্ধের পর এবার দুজনেই রাজত্ব ক্লান্ত হয়ে যায়। তারপর পরিশ্রান্ত হয়ে দুই হাত মাটিতে বিছিয়ে লুটিয়ে পড়ে। প্রত্যয় চোখ দুটো বন্ধ করে রেখেছে। চোখে ভাসছে মাহিনুরের উল্টো পদযুগল। সে দূরে ছুটে গিয়ে কোথাও মিশে যাচ্ছে। প্রত্যয় চট করে উঠে পড়ে। না, আর সহ্য হচ্ছে না। অনিকেত আর কথা বলতে পারে না। ততক্ষণে প্রত্যয় তার নাক বরাবর দুটো ঘুষি বসিয়ে দিয়েছে। এদিকে অনিকেতও দমে যাওয়ার পাত্র নয়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ অনিয়ন্ত্রিত যুদ্ধের পর এবার দুজনেই রক্তাক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে রাস্তার মাঝেই দু হাত বিছিয়ে লুটিয়ে পড়ে। প্রত্যয় চোখ দুটো বন্ধ করে রেখেছে। চোখে ভাসছে মাহিনুরের উল্টো পদযুগল। সে দূরে ছুটে গিয়ে কোথাও মিশে যাচ্ছে। প্রত্যয় চট করে উঠে পড়ে। না, আর সহ্য হচ্ছে না তার। অনিকেত ঠোঁটে জমা রক্ত মুছে নাকে রুমাল চাপতে চাপতে বলে ওঠে, মারবি আমাকে? মার, মেরে ফেল। তবে আমি মরলে সবচেয়ে বেশি লস কিন্তু তোর। প্রত্যয় চোখ জ্বালা করা আগুন যেন নিমিষে ঠান্ডা হয়ে যায়। শীতল চোখে তাকায় তার দিকে। কেন করছিস এমন? অনিকেত হো হো করে হেসে ওঠে। জানিস না, ছোট বাচ্চা দুধু খাস? তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়ায়। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলে ওঠে, তোকে যতবার দেখি যারার করা আমার প্রতি অবহেলাগুলো চোখে ভেসে ওঠে। আব্বার করা অপমান, উপেক্ষা, তোকে দেখিয়ে আমাকে ছোট করা, সবটা কেমন যেন জীবন্ত হয়ে ওঠে। সারা জীবন তোর সামনে মাথা নত করে চলা, তোর কাছে হেরে যাওয়া দিনগুলোর সবটা জল জল করে ওঠে। মানতে কষ্ট হয়। এই, তুই কষ্টে ছটফট করছিস, বারবার আমার সামনে নিজেকে জ্বালিয়ে নিশ্চিহ্ন করছিস। এইসব আমার কলিজা ঠান্ডা করে দেয়। প্রত্যয় হাঁটু ভাঁজ করে বসে। এখানে আমার দোষটা কোথায়? অনিকেত পুনরায় হাসে। আমারও কোনো দোষ ছিল না। সব সময় শুধু অপরাধীরাই শাস্তি পায় না, কিছু কিছু নিরপরাধরাও অপরাধীর চেয়েও বেশি শাস্তি পায়। আমি কেবল একটা রুলসই ফলো করি, যা আমি পাইনি তুইও পাবি না।
অনিকেত প্রস্থান করে। প্রত্যয় এখনো সেখানে বসা। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। প্রত্যয়ের রক্তগুলো তাকে রঙিনিয়ে করে ভাসিয়ে দিচ্ছে। বেশ খানিকটা সময় পরে সে বিরক্ত হয়ে দাঁড়ায়। এহসান প্রত্যয় এহসান এত দুর্বল নয়, সে কিছুতেই হার মানবে না, আবার তার ভালোবাসাকেও হারতে দেবে না। তারপর বাড়ি ফিরেই মুখোমুখি হয় পারমিতার। প্রত্যয় পারমিতার এড়িয়ে যেতে গিয়েও ফিরে আসে, পারমিতার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে আপনার স্বামীর মৃত্যু, আর আমার মায়ের অন্তর্ধান, তারপর সদ্যজাত সন্তান নিয়ে এই বাড়িতে আপনার আগমন, সবগুলো ঘটনা কেমন যেন পরপর সাজানো, তাই না? পারমিতা থম মেরে যায়। প্রত্যয় কি বলছে তা সে বেশ বুঝতে পারছে, তবে মুখে হাসির রেখা টেনে বলে ওঠে, তুমি প্রিয়তার ও প্রিয়, আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র সন্তান, তোমার দায়িত্ব নিতেই তো এসেছিলাম, তুমি জানো না? কথা বলতে বলতেই তিনি শাড়ির আঁচল দিয়ে প্রত্যয়ের মাথার ভেজা চুলগুলো মুছতে নিলে প্রত্যয় হাত সরিয়ে দেয়। বেশি বার বেরো না, বেশি গভীরে গেলে মায়ের লাশটুকু চোখে দেখবে। পারমিতা থেমে যায়, যেন সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তবে প্রত্যয়ের তীক্ষ্ণ মস্তিষ্ক কথাটা প্রসেস করতে বেশি সময় লাগে না। তবে সে মুচকি হাসে। এতদিন অনিকেতকে একা দোষ দিয়ে আসা প্রত্যয়ের কাছে আরও একজন শত্রুর মুখ স্পষ্ট হলো। তবে সবকিছুতে পারমিতার উপস্থিতি সে অনেক আগেই পেয়েছে। তবে আজ নিশ্চিত হয়ে গেল। প্রত্যয় কয়েক কদম পিছিয়ে যায়, শীতল কণ্ঠ বলে ওঠে, আমি কেবলমাত্র এক নিষিদ্ধ সম্পর্ককে প্রশ্রয় দেইনি। এটা আমার অপরাধ নয়, তাই আমি কোনো শাস্তিই মানব না। প্রত্যয় ঢুলতে ঢুলতে নিজের ঘরে চলে যায়। পারমিতা অন্ধকার চোখে তাকিয়ে থাকে প্রত্যয়ের যাওয়ার দিকে। সে বলেছে সে অপরাধী নয়, তবে সেই অপরাধী, প্রকৃত অপরাধী তো পৃথিবীর সমস্ত দুঃখ সে একাই ডিজার্ভ করে। পারমিতা ঝাপসা হয়ে আসা চোখ গিয়ে সোফায় বসে পড়ে, অতীতের পাতায় ডুব দেয়। পারমিতা, প্রিয়তা আর ইশরাক এহসান একই বিশ্ববিদ্যালয়ে একই ক্লাসের শিক্ষার্থী ছিল। তিন বন্ধুর জীবন যেন একই সুতোয় গাঁথা। প্রথম দিনই ইশরাক নামক ক্লাসের সেই টগবগে যুবকের প্রেমে পড়েছিল পারমিতা। তবে গল্পের মোড় পাল্টায় প্রিয়তা আর ইশরাকের বিয়ে দিয়ে। প্রথম প্রথম পারমিতা নিজেকে মানিয়ে নিলেও বুকের ভেতরে একটা চাপা দুঃখ বরাবরই মাথা চাড়া দিত। প্রথম ভালোবাসা ভুলতে ভদ্রমহিলা অন্যত্র বিবাহ করেন, তবে তাতেও যেন লাভ হয় না। অবশেষে প্রিয়তার অন্তর্ধান, তারপর তার এই বাড়িতে আসা। পারমিতার এখনো মনে আছে, মাত্র 6 দিনের সন্তান নিয়ে সে এই বাড়িতে এসেছিল প্রত্যয়ের জন্য, প্রত্যয়কে একটু দেখে রাখার জন্য তাকে আনা হয়েছিল। সে নিজেও তখন সদ্যজাত সন্তানের মা। তবুও সে পিছু পা হয়নি। প্রত্যয়ের জন্য হয়নি, না, প্রত্যয়ের জন্য না, কারণটা অন্য কেউ। পারমিতা অদ্ভুত হাসে, কি বিশ্রী ভয়ঙ্কর সেই হাসি, ঠোঁট হাসি আর চোখে জল, হৃদয়ের সৎ সন্তানের জন্য ব্যাকুলতা, অথচ সর্বাঙ্গে একই সন্তানের জন্য পাহাড় সমান রাগ ঘৃণা, সব কিছুর সংমিশ্রণে। পারমিতা নিজেও তো যেন তলিয়ে যাচ্ছে। সে অনাকাঙ্ক্ষিতভাবেই নিজেকে বুঝ দেয়, প্রত্যয় তোর সন্তান নয়, তুইও তার মানুষ। মাহিনুর গোটা রাতটাই দুই চোখের পাতা এক করতে পারেনি। এই ছোট্ট বয়সে সব রকম কষ্টের স্বাদ সে উপভোগ করেছে। জন্মের পরপরই মা নেই, বাবা ছিল, পরিবারের বড় ভালোবাসা ছিল, তারপর হুট করে এক তুফান সব উড়িয়ে নিয়ে গেল। সেই অনাকাঙ্ক্ষিত ঝড়ের নাম প্রিয়। আচ্ছা, সে যদি প্রিয় নামক পুরুষটিকে ভালো না বাসতো, তবে কি তাকে এই দিন দেখতে হতো? প্রিয় যদি তাকে বিয়ে করব বলে পালিয়ে না যেত, তবে কি ওই বাবাকে এত কষ্ট পেতে হতো? পেত না। একদিন সে কায়দায় এড়িয়ে এসেছিল, আজকে হুট করেই সবটা দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছে। পিতার মৃত্যুর দায়, বাবার হার্ট অ্যাটাকের গোটা দায়ভার তো তারই। মাহিনুর ডুকরে কেঁদে ওঠে, প্রিয় মানুষটি প্রিয়, তোমার প্রতিটি আঘাতে আমি ছিন্ন বিচ্ছিন্ন। মাহিনুর ডুকরে কেঁদে ওঠে।
ফজরের আজান কানে আসতেই সে নিজেকে শান্ত করে। গোটা রাতটাকে এভাবে কেঁদেই কাটিয়ে দিয়েছে, নামাজের বিছানাতেও এভাবেই কেঁদেছে। মাহিনুর কিছুটা শান্ত হয়ে বারান্দায় আসতেই কল বেজে ওঠে আননোন নাম্বার থেকে। মাহিনুর কলটা রিসিভ করতে অপর পাশ থেকে একটা ব্যথা জড়িত কণ্ঠ তার জানে আসে, মাহি। মাহিনুর চোখের পানি মুছে ধাতস্থ হয়, ভুরু জোড়া আপনা আপনি কুঁচকে এসেছে। অপূর্ব ভাই। মাহিনুর ধর, যদি কখনো জানতে পারলি আমি পাপ করেছি, তোর সাথে কোনো চরম অন্যায় করেছি, তুই কি আমায় ক্ষমা করবি, নাকি অপরাধী বলে দূরে ঠেলে দিবি? এই পাপের বোঝা আর বয়ে বেড়াতে পারছি না, হয় ক্ষমা কর, নয়তো মৃত্যুদণ্ড দে। অপূর্ব আকুল আবেদনের উত্তর দিতে মাহিনুর বড্ড বিলম্ব করে। উত্তরের আশায় চাতক পাখির ন্যায় অপেক্ষারত অপূর্বর উত্তর পাওয়ার পূর্বেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। এদিকে গোটা বিষয়টা ভাববার পূর্বেই ছুটে আসে শশী, ধড়ফড়িয়ে বলে ওঠে, নূর, কাকলি আন্টি, কাকলি আন্টি আর নেই, মারা গেছে। মাহিনুর কিছু ভাববার পূর্বেই আকাশ কাঁপিয়ে প্রচণ্ড জোরে বাজ পড়ে, যেন আকাশটা তারই ভেতরে অবস্থান নিদর্শন প্রদান করছে সবার কাছে।